হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভীষণই সুন্দর একটা অনগোয়িং ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটির নাম হলো দ্য প্রিজনার অফ বিউটি। ড্রামাটা অনেক বেশি সুন্দর। আমরা এই ড্রামাতে দেখব দুইজন যারা একে অন্যকে একদম দু চোখে সহ্য করতে পারে না। দুই পরিবারের ভিতরে এতই বেশি শত্রুতা যে দুই পরিবারই একে অন্যকে শেষ করে দিতে চায়, কিন্তু এই দুই পরিবারের ভিতরে মধ্যস্থতা করার জন্য তাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হয়। আর তারপরে শুরু হয় নতুন গল্প। গল্পটি এতই বেশি সুন্দর যে আমি একটানা এর 15টা এপিসোড দেখে ফেলেছি। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। তার আগে ছোট্ট একটা কথা, আগের দিন আমি অলওয়েজ হোম ড্রামাটি এক্সপ্লেন করছিলাম, কিন্তু আপনারা অনেকেই জানিয়েছেন ওই ড্রামাটি আপনারা নাকি আগেই অন্য কোনো চ্যানেলে দেখে নিয়েছেন, কিন্তু তারপরের ড্রামাটি আমি এক্সপ্লেন করব এবং সম্পূর্ণ ড্রামা একটা ভিডিওতে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। আর যারা দ্য ইটারনাল লাভ ড্রামার সিজন 2 দেখতে চাইছেন তারাও প্লিজ একটু ধৈর্য ধরবেন। আসলে ওই ড্রামা এখন আমার দেখতে মন চাইছে না। আমি এক্সপ্লেন করি বলে এই নয় যে সব ড্রামা আমার সবসময় দেখতে মন চায়। এখন এই ড্রামাটি দেখতে আমার অনেক ভালো লাগছে, আর সেজন্যই এই ড্রামার গল্পটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি আশা করছি ড্রামাটি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে এবার গল্পে যাওয়া যাক। ড্রামার শুরুতেই আমাদের চাও ফ্যামিলির ছোট মেয়ে চাও মানকে দেখানো হয়। এ হলো আমাদের এই ড্রামার নায়িকা। সে তার দাদুর সঙ্গে গল্প করছিল। তার দাদু শয্যাশয়ী, তার দাদুর বয়স 60 বছর। সে তার দাদুকে বলছিল, আচ্ছা দাদু, চাও ফ্যামিলি এবং ওই ফ্যামিলির ভিতরে এত দ্বন্দ্বের কিভাবে সৃষ্টি হলো, আর ঐশাও কেনই বা এত ক্রুয়েল হয়ে উঠলো। ওর দাদু তখন বলে, ঐশাওয়ের ব্যাপারে জানতে গেলে তোমার ঐশাওয়ের দাদুর ব্যাপারে জানতে হবে। যখন আমি এই শহরে আসি তখন আমি এখানকার বড় বড় লোকদের আহ্বান করেছিলাম, একটা হান্টিং এর আয়োজন করেছিলাম। সেখানে ওই এস্টেটে ঐশাওয়ের দাদু এসেছিল। ঐশাওয়ের দাদুর সঙ্গে আমার এতটাই বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে ঐশাওয়ের দাদু বলেছিল আজকে থেকে চাও ফ্যামিলি এবং ওই ফ্যামিলি একদম বন্ধুত্ব করে নিল, এবং যদি কখনো চাও ফ্যামিলির কেউ ক্ষতি করার চেষ্টা করে তবে সেটা ওই ফ্যামিলিরই ক্ষতি করা শামিল হবে। তারা একে অন্যকে প্রমিস করেছিল যে তারা সবসময় কাছাকাছি থাকবে এবং পাশাপাশি থাকবে, একে অন্যকে হেল্প করবে। চাও মূলত একটা ফ্যামিলির নাম। এই জায়গাটার নাম হলো কাংজুন এবং এই পুরো স্টেটটার নাম হলো ইয়ানজুন। তো ইয়ানজুন শহর শস্য শ্যামলা ছিল এবং এখানে খুব ভালো ফসল উৎপাদিত হতো, কিন্তু ইজুন শহর অর্থাৎ ওই স্টেটে খুব ভালো ফসল উৎপাদিত হতো না, কারণ ওখানে খরা দেখা দিত, ওখানে পানির অভাব ছিল। আর যেহেতু এই দুই স্টেটের দাদুরা নিজেদের ভিতরে বন্ধুত্ব করে নিয়েছিল, তাই চাওয়ের দাদু চিন্তা করেছিল যে সে ওই স্টেটকে হেল্প করবে, তাই সে খাল খনন করেছিল। তার শহরের ভিতর দিয়ে পানি যেত ওই স্টেটে। কিন্তু একদিন ওই স্টেটে নেমে আসে ঘন কালো রাত। ওই স্টেটের উপর লিয়াংজু শহরের জেনারেল হামলা করে, যার নাম লিশো। এই মুহূর্তে ওই স্টেটের সৈন্য সংখ্যা কম ছিল এবং তারা চাও ফ্যামিলির কাছে সাহায্য চায়, তবে চাও ফ্যামিলি সমস্ত কিছু চিন্তা ভাবনা করে তাদেরকে সাহায্য করতে পারে না, কারণ চাও ফ্যামিলি যদি এই যুদ্ধে জড়িয়ে যায় তাহলে নিজেদের সব থেকে বেশি ক্ষতি করবে, নিজেদের লোকজনদের ক্ষতি হবে। আর এই হলো ছোট্টবেলা ঐশাও। ওদের রাজ্যে যখন অ্যাটাক করা হয়, লিয়াংজু শহরের ওই জেনারেল অ্যাটাক করে, তখন তার বড় ভাই ঐশাওকে বলে যে তোমাকে বাঁচতেই হবে, আমরা সবাই যদি মরেও যাই তুমি লিশুকে মনে রাখবে। ওর চোখের সামনেই ওর দাদুকে, ওর বাবাকে এবং ওর বড় ভাইকে মেরে ফেলা হয়। ঐশাও তখন একটা বক্সের ভিতর থেকে লিশুর চেহারাটা দেখে নিয়েছিল, আর সেই থেকেই ওর ভিতরে এত ক্রোধ যে একজন জেনারেল তার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। তবে আজকে তাদের এই অবস্থা হতো না যদি না চাও ফ্যামিলি ওদের পাশে এসে দাঁড়াতো, আর সেই থেকেই তো ওই ফ্যামিলি এবং চাও ফ্যামিলির ভিতরে আর কোনো ধরনের কোনো যোগাযোগ থাকে না এবং তারা একে অন্যের শত্রু হয়ে যায়। তবে ওই ফ্যামিলির যে দাদিমা সে এখনো বেঁচে আছে এবং সে চায় এই দীর্ঘদিনের শত্রুতা মিটিয়ে ফেলতে। তাই ঐশাওয়ের দাদি ঠিক করেছে যে চাও ফ্যামিলির বড় মেয়ে, যার নাম চাও ফান, তাকে যদি ঐশাওয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয় তাহলে হয়তো দুই পরিবারের ভিতরে শত্রুতা কেটে যাবে এবং 14 বছর আগে থেকে যে ঘৃণার আগুন জ্বলছে সেটা হয়তো ঠিক হয়ে যাবে। তখন আমরা একজন স্টেবল ম্যানকে দেখতে পাই, এর নাম বিজে। এ একজন চাকর এবং একে পছন্দ করে চাও ফ্যামিলির বড় মেয়ে অর্থাৎ চাও ফান। আর এটা কিন্তু চাও মান খুব ভালো করে জানে। চাও মান তার বোন আফানকে বলতে আসে যে তোমার সঙ্গে দাদু তো ঐশাওয়ের বিয়ে ঠিক করেছে, কিন্তু ও তার বোনের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে তার বোন বিজেকে কতটা ভালোবাসে। আচ্ছা, শাওকে আমরা লেডি শাও বলে রাখবো, তাহলে শুনতে ব্যাপারটা একটু ভালো হবে, গুলিয়ে যাবে না।
আমাদের এই মুহূর্তে এখন লু ইয়ান নামের একজন জেনারেলকে দেখানো হয়, যার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে লেডি চাওয়ের। লু ইয়ান লোকটা কিন্তু বেশ ধুরন্ধর এবং খুব স্বার্থান্বেষী একটা মানুষ। এরপর আমাদের ওয়েস্টেটের 4 জন জেনারেলকে দেখানো হয় আলাদা আলাদা করে, এবং এই জেনারেল 4 জনই ওইশাওয়ের খুবই আনুগত্য। এবার আমাদের ওইশাওকে দেখানো হয় যে ক্রোধের অনলে জ্বলছে, এবং এই মুহূর্তে সে চিন্তা করছে তার দাদি কেন চাও ফ্যামিলির মেয়ের সঙ্গে তার বিয়ে দিতে রাজি হলো। এই হলো ওদের উপদেষ্টা। এই লোকটা খুবই শান্ত এবং ঠান্ডা মাথার একজন মানুষ, আর খুবই ভালো মানুষ সে। আর ওইশাও একমাত্র তার কথাই শোনে। ওইশাও 14 বছর ধরে ওয়েট করে আছে চাও ফ্যামিলিকে শেষ করবে বলে, আর চাও ফ্যামিলিকে শেষ করতে হলে তার আগে সিন্ধু দখল করতে হবে। সিন্ধু হলো চাও ফ্যামিলির আগের একটি শহর। ওইশাও তার বিশাল সৈন্য নিয়ে আসে সিন্ধু দখল করবে বলে। আসলে এই সিন্ধু প্রদেশেই আছে লিশু জেনারেল, যে তার বাবা, ভাই এবং দাদুকে মেরেছিল, আর একে মারাই তার একমাত্র উদ্দেশ্য। এদিকে আমরা শাওফানকে ঘুমাতে দেখি, কিন্তু ওর ঘুম আসছিল না। ও রাত্রেবেলা লুকিয়ে সোজা বিজের সঙ্গে দেখা করতে যায়। বিজে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, চলো আমরা পালিয়ে যাই। তখন শাওফান বলেন, না, এই মুহূর্তে আমি পালিয়ে যেতে পারবো না। আমার ওইশাওয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে। যদি আমি পালিয়ে যাই তাহলে আমাদের পরিবার সব থেকে বিপদে পড়বে। দূর থেকে এদের কথোপকথন শুনে ফেলে লেডি চাও। যেহেতু লেডি চাওয়ের নিজেরও বিয়ে ঠিক হয়ে আছে, তাই ও মনে মনে একটা বুদ্ধি আটে, এবং সে তার বোনকে সুখী করার জন্য বোন যখন ঘরে ফেরে তখন ওর বোনকে বলে, তোমার আমার একসঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু তোমাকে বেশি জিনিসপত্র দেওয়া হচ্ছে, তুমি তোমার জিনিসপত্রগুলো আমাকে দিয়ে দাও। ওর দিদি তখন সব জিনিসগুলো ওকে দিয়ে দিতে থাকে। ও একে একে সব জিনিস নিয়ে বলে, চলো এবার আমার সাথে। এরপরে ও একটা জায়গায় নিয়ে আসে যেখানে বিজে আগে থেকে রেডি হয়েছিল। ও তখন ওর বোনকে বলে যে, তুমি এখনই বিজের সঙ্গে পালিয়ে যাও। আমাদের 2 বোনের ভিতরে কেউ একজনও যদি সুখী হয় তাহলেই ভালো থাকবো আমরা। আমার মনে হয় তুমি স্বামী নিয়ে সুখে থাকো। আমি তোমার পরিবর্তে ওইশাওকে বিয়ে করব। আমি লু ইয়ানকে এমনিতেও পছন্দ করি না, ওর সাথে আমি ভালো থাকবো না। সো তুমি অন্তত বিজের সঙ্গে ভালো থাকো। এটা বলে ওর বোনকে পাঠিয়ে দেয়, যদিও ওর বোন যেতে চাচ্ছিল না। লেডি চাও বিজেকে জানিয়ে দেয় যেন বিজে অন্তত তার বোনকে নিয়ে অনেক দূরে চলে যায়, যেখানে তাদের কেউ খুঁজে না পায় এবং তারা অন্তত ভালো থাকে। এরপরে ও নিজেও কাঁদতে লাগে। এদিকে বাড়িতে তো শুরু হয়ে গিয়েছে চিল্লাপাল্লা, কারণ মেয়ে পালিয়েছে। এখন ওইসবের সঙ্গে বিয়েটা হবে কার? ওদের যে বার্তাবাহক বা উপদেষ্টা, সে চিন্তা করতে লাগে এর একটা তো সুরাহা হতেই হবে। তখন ও ওই বার্তাবাহকের দিকে এমন করে তাকায়, মানে লেডি চাও এমন করে তাকায় যেন ইঙ্গিত দিতে থাকে যে আমি তো আছি, আমাকে তো ওইসবের সঙ্গে বিয়ে দিতে পারো। তখন ওই উপদেষ্টা ওর দাদুকে বলে, আমাদের শাওফান চলে গিয়েছে তো কি হয়েছে, শাওমান তো আছে, ওর সঙ্গেই তো আমরা বিয়ে দিতে পারি ওইশাওয়ের। ওর দাদু তখন শাওমানের দিকে তাকিয়ে থাকে। শাওমান তখন চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত করে দাদুকে যে আমি এই বিয়েতে রাজি আছি, আর তুমি একদম চিন্তা করো না। এরপরে আমাদের সিন্ধু দেখানো হয়। সিন্ধুর জেনারেল লিশুকে আটক করা হয়েছিল। এই লোকটিকে একদম ছোট্টবেলা থেকে মনে রেখেছে ওইশাও। ওইশাও বলে, আজকে কি হবে তোমার? তখন ওই লোকটি বলে, তোমার চোখের সামনে তোমার বাবা, ভাই, দাদু সবাইকে মেরেছি, আর তুমি একা আমাকে মারবে? এটা খুব কম হয়ে গেল না? তাছাড়া ওই দিন আমি তোমার পুরো পরিবারের সবাইকে শেষ করেছি, কিন্তু তুমি কোথায় লুকিয়েছিলে? আর এই কথা শুনে ওইশাও হাসে আর একটা বক্স দেখিয়ে বলে ওই বক্সের ভিতরে। এরপরে ওইশাও বলে দেয় ওর জেনারেলদের যেন ওকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়। আজকে ওইশাওয়ের মনের অনেকটা ক্ষোভই মিটেছে। এরপরে উপদেশটা আসে আর বলে, আপনি কি কেটে টুকরো টুকরো করে ফেলেছেন? তখন ও বলে যে হ্যাঁ, এতদিনে ওর মনের ক্ষোভ মিটেছে, কিন্তু এখনো চাও ফ্যামিলি বাকি আছে। এদিকে শাওমান তার দাদুকে বলে, ওইশাও আমাকে কি বিয়ে করতে রাজি হবে? কিন্তু ওইশাও যেহেতু এখন সিন্ধু দখল করে নিয়েছে, এরপরে ও পানি শহর দখল করে নিতে চাইবে আর তারপরে আমাদের উপর অ্যাটাক করবে। কিন্তু আমি যদি আমার বিয়ের যৌতুক হিসেবে পানি শহরের সিল ওইশাওয়ের হাতে তুলে দিই, তাহলে সে তো আক্রমণ করবে না, তাতে স্বাভাবিক ইনোসেন্ট মানুষগুলো বাঁচতে পারবে, আর আমি চেষ্টা করব তার মন গলানোর। তার দাদু বলে, তুমি সত্যি খুবই বুদ্ধিমতী, আমার এবং তোমার বাবার থেকেও, কিন্তু তুমি তো মেয়ে, তাই আমি সারা জীবন তোমাকে আমার কাছে আটকে রাখতে পারবো না, কারণ একদিন না একদিন মেয়ে তো বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাতেই হয়। এরপরে ও বিয়ের পোশাক পরে বাহিরে বের হয়ে আসে। ওর চাচা ওর হাতে পান নিয়ে শহরের সিল তুলে দেয় আর বলে, এর সাথে সাথে আমি আমাদের রাজ্যের ভবিষ্যৎ তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি চেষ্টা করো যেন তুমি যেভাবেই হোক ওইশাওকে মানাতে পারো। ও তখন
তখন সবাইকে ওর উপর ভরসা রাখতে বলে। সবাই অনেক কান্নাকাটি করছিল। এরপরে ও নিজেই রওনা দিয়ে দেয় ওই এস্টেটের উদ্দেশ্যে। এদিকে এই কথা জানতে পেরেছে ঐশাও, কিন্তু ঐশাও কখনোই চাও ফ্যামিলির একটা মেয়েকে বিয়ে করবে সেটা হতেই পারে না। ও যখন জানতে পারে যে তাকে বিয়ে করার জন্য এদিকেই আসছে চাও ফ্যামিলির ছোট মেয়ে, তখন ও অনেক রেগে যায় এবং তার দিকে ধনুক তাক করে আর এখানে ঢোকার আগেই মেরে ফেলার জন্য প্রস্তুত হয়ে যায়। তবে এই টাইমে উপদেষ্টা এসে তাকে আটকায় আর বলে, যদি আমরা চাও ফ্যামিলির মেয়েকে আমাদের কাছে রাখি তাহলে পানি শহর দখল করা আরো বেশি সহজ হয়ে যাবে। তাই আমার মনে হয় এক্ষুনি আপনি এত মাথা গরম করবেন না, বরং একটু সময় দিন, আমরা দেখি যে ওরা যৌতুক হিসেবে কি দিতে চাচ্ছে। আমি শুনেছি তারা নাকি যৌতুক হিসেবে পানি শহরের সিল আমাদের হাতে তুলে দিতে চায়। এরপরে ও তীর নামিয়ে ফেলে এবং চিন্তা করে যে কিভাবে ওই মেয়ের কাছ থেকে পানি শহরের সিলটা নিয়ে নেওয়া যায়, কারণ পানি শহরের সিলটা নিলে কোনো রক্তপাত ছাড়াই পানি শহর এদের দখলে চলে আসবে, আর পানি শহরটা নিতে পারলে খাল খনন করা ইজি হবে। এরপরে আমরা চাও ফ্যামিলির উপদেশটাকে দেখি, যে লোক এদের সঙ্গে কথা বলতে এসেছিল, কিন্তু এরা একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে চাও ফ্যামিলির সঙ্গে তারা কোনো অ্যালায়েন্স করবে না। কিন্তু এই প্রথমবার সে চাও ফ্যামিলির সাওমানকে দেখে। এবার ঐশাও ওকে দেখা মাত্রই ওর রূপে মুগ্ধ হয়ে যায়। যদিও একটু আগে কিন্তু এই মেয়েটাকেই ও হত্যা করতে চেয়েছিল, তারপরেও সুন্দর মুখের একটু তো কিছু অবদান আছে। এখন ঐশাও চায় যে লেডি চাও যেন বিয়ের আগেই সিলটা তুলে দেয়, আর এরা চায় বিয়ের পরে সিলটা তুলে দিতে। এই নিয়ে বিয়ে আটকা পড়ে যায়। এদিকে লেডি চাও সবাইকে বলে দেয় যে শহরে একটু খোঁজখবর নিতে, মানে ওর দাসীদের বলে দেয় শহরে খোঁজখবর নিতে যে ঐশাও লোকটা কেমন। ও খোঁজখবর নিয়ে এটা জানতে পেরেছে যে ঐশাও খুবই ক্রুয়েল এবং সে লিসুকে কুচি কুচি করে কেটেছে, এমনকি সে ঘুমের ভিতরেও নাকি মানুষ মারে। সো এই সব শুনে খুব ভয় পেয়ে যায় লেডি চাও যে এমন ক্রুয়েল একটা মানুষকে তাকে বিয়ে করতে হবে। সিন্ধু শহরের মানুষজন কিন্তু তাকে মেনে নিচ্ছে না। সিন্ধু যেহেতু এতকাল অন্য কারোর আন্ডারে ছিল, তাই সহজেই একে মেনে নিবে না স্বাভাবিক। সিন্ধু শহরটা দেখার জন্য একটা ব্রিজের উপর লাল কাপড় পরে এসে দাঁড়িয়ে থাকে লেডি চাও এবং পুরো শহরটাকে দেখতে থাকে। নিচ থেকে মানুষ ওকে দেখে বলে, ওহ মেয়েটা কত সুন্দর, একদম ফুলের মতো। আসলেই ও দেখতে খুবই সুন্দর ছিল। মানুষজন ওর রূপে মুগ্ধ ছিল, কিন্তু এখানকার মানুষজনের খাবার দাবারে খুবই অসুবিধা ছিল। এখানে এখন খরা চলছিল, আর এইসব নিয়ে বেশ চিন্তায় ছিল ঐশাও দেখে যে এখানকার মানুষজন লেডি চাওকে অনেক বেশি প্রশংসা করছে। সে ফুল পছন্দ করে বলে তার বাড়িতে ফুল পর্যন্ত পাঠাচ্ছে। তাই ওর সঙ্গে কথা বলতে আসে ঐশাও আর বলে, এখানকার মানুষজন তো আপনার প্রেমে দেখছে মর্ত হয়ে আছে, এমনকি তারা ফুল পাঠাচ্ছে। তো আপনি এখানকার মানুষজনের কথা চিন্তা করে পানি শহরের সিলটা আমার হাতে তুলে দিন, কারণ এখানকার মানুষের খাদ্যাভাব দেখা দিয়েছে, অথচ পানি শহর শস্য শ্যামলা এবং সেখানে অনেক খাবার আছে। কিন্তু লেডি চাও সিল তো তুলে দিবে না, কারণ বিয়েটা হয়ে যাওয়ার পরেই সে সিলটা দিবে। এতে রেগে যায় ঐশাও আর বলে, আমার ধৈর্য আছে, তবে সেই ধৈর্য এখন কিন্তু খুবই কম। এটা বলে ও চলে আসে, কিন্তু ওকে এত রাগ করতে বারণ করে উপদেশটা আর বলে, পানি পেতে হলে অবশ্যই আপনাকে লেডি চাওকে বিয়ে করতে হবে। এদিকে লেডি চাও এই জিনিস অন্তত বুঝতে পেরেছে যে ঐশাও খুব খারাপ মানুষ হলেও সে এতটাও খারাপ না। ও একটা দেয়ালের কাছে এসে দাঁড়িয়ে থাকে। এখানে অনেক মানুষের অনেক রকমের জিনিসপত্র বাঁধা ছিল। এখানে আমরা দেখতে পাই ঐশাওয়ের দাদির একজন দাসী এসেছিল এবং ওই দাসী লেডি চাওয়ের হাতে একটা টোকেন দিয়ে যায়, যেটা নাকি ঐশাওয়ের দাদিই দিতে বলেছে। দিয়ে সে চলে যায়। এদিকে ওই ওয়ালের সামনে লেডি চাওকে দাঁড়িয়ে থাকতে দেখে ঐশাও খুবই রেগে যায় আর বলে, ও এখানে কি করছে? এখানে আমরা সিন্ধু শহরের গভর্নর মানে মেয়রকে দেখতে পাই, যে লোকটি খুবই ক্ষেপে ছিল মূলত ঐশাওয়ের উপর। ঐশাও আস্তে আস্তে লেডি চাওয়ের দিকে এসে বলে, তুমি এখানে কি করছো? তুমি জানো এই ওয়ালটা কিসের প্রতীক? যখন তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল তখন কত মানুষ মারা গিয়েছে, আর তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই ওয়ালটি নির্মাণ করা হয়েছে। তাই তোমার মতো চাও ফ্যামিলির একটা মেয়ে এখানে দাঁড়িয়ে থাকার যোগ্যতাও রাখে না, কারণ তুমি এই ওয়ালটির মূল্যায়ন কখনোই বুঝবে না। এবং খুব রেগে যায় আর বলে ওয়ালটি ভেঙে ফেলতে। তখন ওখানে আমরা গভর্নরকে দেখতে পাই যে হঠাৎ করে একটা ছুরি নিয়ে ঐশাওয়ের উপর আঘাত করে, কিন্তু ঐশাও এতটাই তীক্ষ্ণ ছিল যে ওই লোকটিকে ধরে ফেলে এবং বলে, এখনই একে মেরে ফেলো। এদিকে লেডি চাও রুমের ভিতরে আসে আর মনে হয় যে তার
জন্যই হয়তো মেয়র এখন মরতে পড়েছে। এদিকে মেয়রের তো শাস্তির ব্যবস্থা করা হয়েছে, মেয়র ওকে মারতে গিয়েছে, সো মেয়রকেও মরতে হবে। কিন্তু লেডি চাও এখন চাই যেভাবেই হোক পরিস্থিতি ঠান্ডা করতে, মানে মেয়রকেও মরতে দিবে না, আবার এখানে সব মানুষের কাছে যাতে ওইসব খারাপ না হয়ে যায় সেটাও দেখতে হবে, কারণ এই এলাকার মানুষ মেয়রকে তো খুব ভালো মানুষ বলেই জানে। তো লেডি চাও কিছুক্ষণ পরে সোজা চলে আসে ওইসবের এখানে আর বলে যে আপনার সঙ্গে আমার বিশেষ কথা আছে। আপনাকে এই লোকটি অবমাননা করেছে এবং এখানকার মানুষজন আপনাকে মান্য করতে চাইছে না। তো আমার মনে হয় যে বা যারাই আপনার উপরে বিদ্রোহ করবে আপনি তাদেরকেই মেরে ফেলুন, তা না হলে এদের শিক্ষা হবে না। আপনি যদি সবাইকেই মেরে ফেলেন তাহলে এরা বুঝবে আপনাকে অমান্য করার শাস্তি কতটা ভয়ানক হতে পারে। আর এতে এই শহরের সমস্ত মানুষের কাছে খুব খারাপ একজন নারীতে পরিণত হয়ে যায় লেডি চাও। সবাই বলে লেডি চাও তুমি তো ডাইনি, তুমি আমাদের মেয়রকে মারতে বলছো, আর যারা ওই শাওকে অমান্য করবে তাদেরকে মারতে বলছো, তুমি তো আসলেই খুবই খারাপ একটা জঘন্য নারী। আর এই কথা শুনে ওই শাও হঠাৎ করেই তার হাতে থাকা তলোয়ারটা ধরে ফেলে লেডি চাওয়ের গলায় আর বলে তুমি একজন চাও হয়ে এসব কথা বলছো? আসলেই চাউদের কখনো বিশ্বাস করতে নেই এবং তারা সব থেকে ক্রুয়েল। তোমরা প্রমিস ভঙ্গ করো আর তুমি কিনা এখানে এসে আমাকে বলছো আমি কাকে মারবো আর কাকে বাঁচিয়ে রাখবো। এরা সবাই আমার লোক, এরা অন্যায় করলেও আমারই লোক, আর তাই আমি এদের বাঁচিয়ে রাখবো কি মেরে ফেলবো সেটা আমি সিদ্ধান্ত নিব। তোমার মতো একজন চাওয়ের কথায় আমি কোনো সিদ্ধান্ত নিব না। এটা বলে যে মেয়রকে ছেড়ে দাও, এবং মেয়রকে ছেড়ে দেওয়া হয় এবং সমস্ত মানুষের কাছে এখন ওইসব খুবই ভালো একজন মানুষে পরিণত হয়, অর্থাৎ ভালো একজন লিডারে। সবাই বলে ওইসব খুবই কাইন্ড এবং সে মেয়রকে ছেড়ে দিয়েছে এবং তারা তাদের লিডার হিসাবে ওকে মেনে নেয়। এরপরে মেয়রের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায় ওইসব, কারণ মেয়র আসলে একজন ভালো মানুষ ছিল। শহরের মানুষজন এখন লেডি চাওয়ের উপর খুবই ক্ষেপে যায় এবং তার ক্যারেজের দিকে বিভিন্ন সবজি ছুটতে লাগে আর বলতে লাগে আমাদের লিডার ওইসবের সঙ্গে আপনার বিয়ে হওয়ার কোনো যোগ্যতাই নেই। আপনাকে আমরা পুজো করেছিলাম কিন্তু আমরা জানতাম না আপনি এত বড় ডাইনি। ঠিক তখনই ওর সঙ্গে মানে লেডি চাওয়ের সঙ্গে ওইসব দেখা করতে আসে আর বলে আমি জানি তুমি ওসব কাজ কেন করেছিলে, আমাকে বাঁচানোর জন্যই, সবার কাছে আমাকে ভালো করার জন্যই। তাই তোমার জন্য এই হিলিং পাউডারটা রেখে গেলাম, এটা তোমার আঘাতে দিয়ে নিও। আসলে কোনো একটা কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়। এরপরে লেডি চাও ওর পিছু পিছু যায় আর বলে আপনার দাদি এটা আপনাকে দিতে বলেছে, তার দাসীকে দিয়েই এটা পাঠিয়েছিল, আপনি এটা গ্রহণ করুন। তো ওর হাত থেকে সেই টোকেনটা নিয়ে এখান থেকে চলে যায় ওইসব, আর লেডি চাও ওর দিকে তাকিয়ে থাকে। সো এখন এলাকার মানুষের কাছে ওইসব খুবই ভালো মানুষে পরিণত হয়েছে, তবে এখানকার খাদ্যাভাব এখনো দূর হচ্ছে না। তো এখন উপদেশটা বলে যেভাবেই হোক পানি শহরকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, ওখানে অনেক খাদ্য মজুদ আছে যেটা প্রয়োজনের অতিরিক্ত, সেই খাবারই এখানকার মানুষের ক্ষুধা নিবারণ করতে পারে। এদিকে লেডি চাও চিন্তা করছিল যে আসলেই ওরা কি এখান থেকে চলে যাবে নাকি এই বিয়েটা করবে। এদিকে ওইসাও চিন্তা করছে যেভাবেই হোক পানি শহরের সিলটা এই মেয়েটার কাছ থেকে নিয়ে নিতেই হবে, আর সেটা বিয়ে না করেই। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ও মেয়রকে আদেশ দিয়ে দিয়েছে এখানে যে ওয়ালটা এতকাল দাঁড়িয়েছিল সেই ওয়ালটা ভেঙে ফেলতে। সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে এটাও বলে দিয়েছে দীর্ঘদিনের জমে থাকা ঘৃণা দিয়েই এই ওয়ালটা তৈরি হয়েছিল, মানে এই দেওয়ালটা ঘৃণার প্রতীক, তাই এই দেওয়ালটা ভেঙে ফেলা হোক এবং মানুষের ভিতরে কোনো ঘৃণা থাকবে না। আমি কোনো ঘৃণা পোষণ করছি না। আর এটা দেখে এটা শুনে খুব ভালো লাগে লেডি চাওয়ের, কিন্তু লেডি চাও জানে না ওইসব এটা আসলে পানি শহরের সিল হাতিয়ে নেবার জন্যই করেছে। ওইসবের মনে হচ্ছিল যে লেডি চাও এক্ষুনি তার কাছে আসবে, আর সত্যি সত্যি লেডি চাও তার কাছে আসে। লেডি চাও ভাবে যে এখানকার মানুষজনের জন্য ওইসব সব কিছু করতে পারে, তাহলে কেন নয় মানুষজনের জন্য সে সিলটা তুলে দেবে ওইসবের হাতে। ও ওইসবকে সিলটা তুলে দিয়ে বলে পানি শহরের সিল এখন থেকে আপনার, ওই শহরে অনেক খাদ্য মজুদ আছে, এখানকার খরা ওই শহরের খাবার দিয়েই দূর হবে। আর তখন এই লোকটি বলে মানে ওইসব বলে তার মানে তুমি আমার ফাঁদে পা দিয়েই দিয়েছো। সো একটুখানি ফ্ল্যাশব্যাক দেখানো হয় ও আসলে ওয়ালটা ভেঙেছিল এই মেয়েটির মন গলাতে, যাতে মেয়েটি মনে করে ওইসব আসলে খুবই কাইন্ড একজন মানুষ এবং সে তার শহরের মানুষজনের জন্য সব কিছু করতে পারে, এমনকি চাও ফ্যামিলির এই মেয়েকে বিয়েও করতে পারে। ওইসব বলে এই সবটা তো আমার সাজানোর নাটক ছিল শুধুমাত্র সিলটা হাতে পাওয়ার জন্য, আমার রাগ আমার ঘৃণা কখনোই মরবে না। চাও ফ্যামিলি তাদের প্রমিস ভেঙে যে বিশ্বাসঘাতকতা করেছে তা কখনোই ভোলার নয়। এবার লেডি শাও বুঝতে পারে সে কত বড় বোকামি করলো। ওইসব বলে দেয় যেহেতু সিল আমাদের হয়ে গিয়েছে এবং এই সিন্ধু শহর থেকে এক্ষুনি লেডি শাও এবং তার দাসী সহ তাকে বের করে দাও।
এবার লেডি চাও একেবারেই ফেসে যায়। তার হাতে যে পানির শহরের সিল ছিল সেটা তো গেল, এখন বিয়েটাও ভেঙে গিয়েছে। সো আমও গেল, সালাও গেল। কিছুক্ষণ পরে জেনারেলদের দেখতে পায় তারা লেডি শাওয়ের সমস্ত জিনিসপত্র বাহিরে বের করে দিচ্ছিল। তো এখানে দাসীরা ওই জেনারেলদের অনেক আটকানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। শেষমেশ এই শহর ছেড়ে লেডি শাওকে বেরিয়ে যেতেই হয়। লেডি শাও বলে, আমি যে এত বড় বোকামি করব তা আমি কখনো চিন্তাও করিনি। আমার ভুল হয়েছে যে ওই শাওকে বিশ্বাস করেছি। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখতে পাই কিছু লোক এদিকেই এগিয়ে আসছে, আর এরা ছিল লিয়াংজু শহরের জেনারেল মানে লু ইয়ান, যার সঙ্গেই মূলত লেডি চাওয়ের বিয়ে হওয়ার কথা ছিল। তো এখানে এদের ক্যারেজটা থামানো হয়। নিচে নেমে পড়ে লেডি চাও। লেডি চাও বলে যে আমি ওই শাওকে বিয়ে করব বলে গেলাম, কিন্তু ওই শাও আমার কাছ থেকে পানি শহরের সিলটা নিয়ে আমাকে বের করে দিল। লু ইয়ান বলে, কিন্তু আমি তো আছি, আমি তোমাকে পানি শহরে নিয়ে যাব, তোমাকে ইয়ানচোতে ফিরে যেতে হবে না। আর তখন লেডি চাও বলে, কিন্তু আমার কাছে পানি শহরের সিল তো নেই, কিভাবে ঢুকবো? লু ইয়ান বলে, কিন্তু তুমি নিজেই তো একটা সিল, তাহলেই আমরা ঢুকতে পারবো। আসলে লু ইয়ান এখন পানি শহরটাকে নিজের কবজায় নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। লু ইয়ান নিজেও চায় লেডি চাওকে বিয়ে করতে, আর লেডি চাওকে বিয়ে করার সাথে সাথে এই চাও ফ্যামিলির সবকিছু নিজের করে নিতে। এরপরে উপদেষ্টা সোজা পৌঁছে যায় চাও ফ্যামিলিতে। এত কাহিনী ঘটে গিয়েছে। ওর দাদু একটু চিন্তিত হয়ে বলে, আমার মনে হয় লেডি চাও সমস্তটা সামলে নেবে। এদিকে আমরা ওইশাওকে দেখি। ওইশাও জানতে পারে যে এখন ইয়ানজুতে ফিরে না গিয়ে পানি শহরে ফিরে গিয়েছে লেডি চাও, তার সঙ্গে গিয়েছে লু ইয়ান। তখন ও অনেক রেগে যায় আর বলে, এই খবর সমস্ত দিকে রটিয়ে দাও যে লেডি চাও লু ইয়ানকে বিয়ে করবে বলে লু ইয়ানকে সাথে নিয়ে পানি শহরে পালিয়ে গিয়েছে, এবং চলো এক্ষুনি আমরা পানি শহর অ্যাটাক করব। এদিকে আমরা পানি শহর দেখতে পাই যেখানে লু ইয়ান এক গাদা যৌতুক নিয়ে আসে লেডি চাওকে বিয়ে করবে বলে। কিন্তু লু ইয়ান তো একটা স্বার্থান্বেষী মানুষ, সেটা লেডি চাও খুব ভালো করে জানে। ও সহজে লু ইয়ানকে বিয়ে করতে চায় না। ওইশাওকে বিয়ে করা ভালো, কিন্তু লু ইয়ানকে বিয়ে করা ভালো না। লেডি চাও লু ইয়ানকে বলে, আমি যদি এখন আপনাকে বিয়ে করি তাহলে তো ওইশাও এখানে এসে অ্যাটাক করবে। এটা বলতে না বলতেই আমরা ওইশাওয়ের সেনাবাহিনী দেখি, ওরা এদিকেই আসছিল এখানে অ্যাটাক করতে। ঠিক সেদিনই শহরে বের হয়েছিল লেডি চাও। তখন ওর এখানকার মেয়রের সঙ্গে দেখা হয়। এই মেয়র কিছু খাদ্যশস্য নিয়ে যাচ্ছিল, কিন্তু এই শস্যর ভিতরে সালফারের গন্ধ পায় লেডি চাও। মেয়রকে জিজ্ঞেস করলে মেয়র বলে, আমি তো জানি না, এটা লু ইয়ান হুকুম দিয়েছে। আমি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে আপনার সঙ্গে দেখা করতে দেয়নি। তো লেডি চাও বুঝতে পারে ব্যাপারটা। এরপরে লেডি চাও সেই ক্যানেলের কাছে আসে, মানে খালের কাছে। এই খালের ওই পাশে পানি ছিল আর এই পাশটা শুকনা ছিল, আর এটা বন্ধ করে দেওয়া হয়েছে 14 বছর আগেই। ও যখন এখানে আসে ঠিক তখন এখানে লু ইয়ানও আসে। লেডি চাও লু ইয়ানকে বলে, আমি আসলে বুঝতে পেরেছি তুমি করতে চাওটা কি। তুমি আসলে চাও সালফার দিয়ে যেভাবেই হোক এখানে বন্যা সৃষ্টি করতে, আর এই বন্যা সিন্ধু শহরে গিয়ে আছড়ে পড়বে, সেখানকার মানুষ অনেক দুর্ভোগে পড়বে, আর এভাবে তুমি ওইশাওকে হারাতে চাও, তাই তো? কিন্তু ওইশাওয়ের প্রতি তোমার রাগ আছে, এটা স্বাভাবিক। তবে ওখানকার সাধারণ মানুষ কি ভুল করেছে? বন্যা সৃষ্টি করলে পুরো সিন্ধু শহরের কত বড় ক্ষতি হবে, এটা আমি হতে দিতে পারি না। লু ইয়ান এটা শোনা মাত্র সোজা তার সমস্ত দাসী সহ তাকে বেঁধে রাখে, কারণ লু ইয়ান চায় একই সঙ্গে পানি এবং সিন্ধু শহর দুটোরই কবজা করতে। কিন্তু এটা তো কোনোভাবেই হতে দিতে পারে না লেডি চাও। লেডি চাও জানে ওই সালফার দিয়ে সে যদি বন্যা সৃষ্টি করে তাহলে সিন্ধু শহরের সাধারণ মানুষ কত ভোগান্তিতে পড়বে। এদিকে ওইশাও কিন্তু জানেই না যে তাদের উপর এত বড় ডিফেন্স প্রয়োগ করেছে লু ইয়ান। ও লু ইয়ানের উপর এসে অ্যাটাক করে। লু ইয়ান তার একজন সৈনিককে বলে দেয় যে এভাবেই হোক ওইশাওয়ের সৈন্যদের 2 দিন আটকে রাখো, 2 দিন যুদ্ধ চালিয়ে যাও, যখনই সালফার প্রয়োগ হবে তখনই ওরা ডুবে মরবে সবাই। এদিকে আমরা দেখতে পাই লেডি শাওকে। সে একটা মোমবাতির আগুন দেখে সেখানে ছুটে যায় এবং নিজের হাতের বাঁধনটা সেই আগুনে পোড়াতে শুরু করে, কারণ ওই সালফার কোনোভাবেই আগুনে পতিত হতে দেওয়া যাবে না, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওখান থেকে পালিয়ে লেডি চাও একটা নৌকা করে সোজা চলে যায় গুদাম ঘরে, যেখানে সমস্ত খাদ্যশস্য রাখা আছে। তো এখানে একজন সৈন্য ওকে দেখে ফেলে, ও তাকে অজ্ঞান করে দেয়। এদিকে ওইশাওয়ের লোকজনও বুঝতে পেরেছে যে লু ইয়ান এখানে সালফারের প্রয়োগ ঘটাতে চাইছে, কারণ মাটিতে সালফার পাওয়া গিয়েছে। এদিকে লেডি শাও প্রত্যেকটা গুদাম ঘরে আলাদা আলাদা করে সালফার দেখে সেখানে আগুন ধরিয়ে দিতে লাগে, যাতে ওই সালফারগুলো আগে থেকেই আগুনে শেষ হয়ে যায়। আর এটা ওইশাও জানতে পেরে বলে, স্বয়ং ঈশ্বরও আমাদের সাথেই আছে। ও আমাকে সালফার দিয়ে মারতে চেয়েছিল, কিন্তু ওর সালফার এখানেই পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এবার আমাদের লেডি চাওকে খুঁজে বের করতে হবে, ওকে যেখানেই খুঁজে পাবে ওকে মেরে ফেলবে। এটা বলে ওইশাও ওর
সৈন্যদের নিয়ে সোজা লেডি চাওকে খুঁজতে বের হয়। এখানে লেডি চাওকে খুঁজে পায় না, শাওতাওকে খুঁজে পাওয়া যায়। শাওতাও বলে আমাদের লেডি হাত পুড়িয়ে এখান থেকে চলে গিয়েছে। লু ইয়ান তাকে বেঁধে রেখেছিল, কিন্তু লেডি জানতো যে সালফার প্রয়োগ করে সিন্ধু শহরে বন্যা সৃষ্টি করা হবে। মেওয়ারও সেম কথা বলে। মেওয়ার বলে যে লু ইয়ান আমাকে সালফার নিয়ে আসতে বলেছিল। লেডি চাও যখন এই কথা জানতে পারে তখন সে লু ইয়ানকে আটকানোর চেষ্টা করলে লু ইয়ান তাকে বেঁধে রাখে, কিন্তু লেডি চাও এটা কখনোই হতে দিতে পারে না। সেই ইনোসেন্ট মানুষদের দুঃখ কষ্ট কখনো সহ্য করতে পারবে না, সেজন্য ওই গুদাম ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। এদিকে আমরা একটা খাঁচার ভিতরে বেজি দেখতে পাই। সেটা দেখে ঐশাও বলে এটা কি? তখন মেওয়ার বলে এটা হলো বেজি। আসলে কাউকে বিয়ের প্রপোজাল দিতে গেলে লিঙ্কস স্বীকার করে তাকে দিতে হয়, কিন্তু লু ইয়ান এতটাই কাপুরুষ যে সে কোনো লিঙ্ক স্বীকার করতে পারেনি, তাই একটা বেজি ধরে তাকে বিয়ের প্রস্তাব জানিয়েছে। আর এই বেজি ধরা সহজ, কিন্তু লিঙ্কস ধরা অনেক কঠিন। এদিকে আমরা সেই গুদাম ঘরের দৃশ্য দেখতে পাই যেখানে একটা পানির কুয়ার ভিতরে লুকিয়েছিল লেডি চাও। ঠিক তখনই ওর সামনে একজন ঐশাওয়ের জেনারেল এসে দাঁড়িয়ে থাকে। ও ঐশাওয়ের জেনারেলকে বলে আমি আপনাদের বাঁচানোর জন্য এই গুদাম ঘরে আগুন লাগিয়ে দিয়েছি, আপনি কি আমাকে মেরে ফেলবেন নাকি? জেনারেল তখন বলে আপনি যতই আমাদের বাঁচানোর চেষ্টা করুন না কেন, আপনার বাপদাদারা আমাদের সাথে যেটা করেছে তার ঘৃণা কখনোই মরবে না। এটা বলে ও তীর যখনই ছুটতে যায় ওই তীরটা এসে ঐশাও ধরে ফেলে আর বলে ওকে মেরে লাভ নেই, ওর জন্যই আমরা বেঁচে আছি। এদিকে তো শাওমান দৌড়াচ্ছিল, ও এখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু দুই দিকে সৈন্য এসে ওকে আক্রমণ করে। একদিকে ছিল লু ইয়ানের সৈন্যরা আর অন্যদিকে ছিল ঐশাওয়ের সৈন্যরা। ও এখন কোন দিকে যাবে? ঐশাও এসে দাঁড়িয়েছে, বিপদ। এদিকে লু ইয়ান এসে দাঁড়িয়েছে, বিপদ। লু ইয়ান ওকে বলে আমি জানি তুমি এই গুদামঘর পুড়িয়ে দিয়েছো, এর জন্য আমি তোমাকে কোনো রকমের দোষারোপ করব না। আমি চাই তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে ছোট থেকে চিনি, আর ও তো তোমাকে ওর শহর থেকে বের করে দিয়েছিল। তুমি ওদিকে যেও না, তুমি আমার দিকে এসো। এদিকে ঐশাওয়ের জেনারেল লিয়াং ঐশাওকে বলে আপনি কিছু বলবেন না? তখন ঐশাও বলে এদিকে এসো। লিয়াং তখন বলে আপনি বরং কোনো কথা না বললেই ভালো হতো। লেডি চাও মাঝখানে পড়ে যায়, ও চিন্তা করে কি করবে। ও তখন লু ইয়ানের দিকে তাকলে লু ইয়ান বলে তুমি আমার কাছে রত্নের মতো। লেডি চাও তখন বলে হ্যাঁ আমি তোমার কাছে রত্নের মতো, আর বাকি সব মানুষ তোমার কাছে পিঁপড়া। এটা বলে ও ঐশাওয়ের দিকে দৌড় দেয়। ও দৌড়ানোর সাথে সাথেই লু ইয়ানের লোকজন ওর দিকে তীর ধনুক ছুটতে শুরু করে আর ওকে এসে জড়িয়ে নেয় ঐশাও। শুরু হয়েছে দুই পক্ষের ভিতরে তীর ছোড়াছুড়ি। এদিকে হঠাৎ করেই ঐশাওকে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে শাওমান। এটা দেখে বাকি জেনারেলরা সবাই অবাক। এখানে একটা বিব্রতকর সিচুয়েশনের সৃষ্টি হয় আর নিচে বসে পড়ে লেডি চাও। সমস্ত জেনারেলরা এখান থেকে চলে যায়। ঐশাও বুঝতে পারলো না যাকে আমি বাঁচালাম সে আবার আমাকে উল্টো কেন থাপ্পড় দিল। লেডি চাও তার পায়ে ব্যথা পেয়েছে। ঐশাও বলে একটু সামান্য ব্যথাই তো, এর জন্য কান্নার কি আছে? তখন শাওমান বলে আমি এই ব্যথার জন্য কাঁদছি না, তুমি আমাকে এখান থেকে বের করে দিয়েছিলে। সিন্ধু শহর থেকে বের করে দেওয়ার পরে লু ইয়ান আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে, আবার ও আমাকে বেঁধে রেখেছিল, আবার সালফার মিশিয়ে সমস্ত মানুষকে বন্যায় ফেলে মারতে চেয়েছিল। আমি তোমাদের বাঁচালাম, আর উল্টো কিনা তুমি তোমার সৈন্যদের বলে দিয়েছো আমাকে পেলেই যেন মেরে ফেলে। তখন ঐশাও ওকে বলে মেয়েদের রাজনৈতিক ব্যাপারে জড়ানোই উচিত না, তুমি কেন জড়িয়েছো? তখন লেডি শাও কেঁদে কেঁদে বলে আচ্ছা তো এখন সব আমার ভুল, কিন্তু ওকে এবার কাঁধে করে নিয়েই কটেজের উদ্দেশ্যে ফিরতে থাকে ঐশাও। এরপরে আমরা লেডি চাওকে দেখি খুব ঠান্ডা মস্তিষ্কে ও বলে যে জিনিস খুব শক্তভাবে আদায় করা যায় না সেটা একটু নরম করে করলেই খুব ভালোভাবেই আদায় করা যায়। তাই এখন থেকে ও এই খেলাটাই খেলবে, অর্থাৎ পানি যে পাত্রে যায় সেই পাত্রের আকার ধারণ করে তার দাদু বলেছিল, ও তেমনটাই করবে। এদিকে ওর দাদুকে দেখতে পাই, ওর দাদু তার পরিবারের সবাইকে বলে দেয় যে শাওমানের প্রতি আমার একদম 100% কনফিডেন্স আছে। ও যদি কোনোদিন আমাদের পরিবারে ফিরে আসে আর তোমাদের কাছে কিছু চাই, তোমরা সেটা তাকে দিয়ে দিও। এটা বলার সাথে সাথেই শাওমানের দাদু মারা যায়। তবে এই ঘটনাটা শাওমান জানতো না। যাই হোক, এখন পরিস্থিতি অনেকটাই অনুকূলে এসেছে। পান-ই শহরের দায়িত্ব সম্পূর্ণ ঐশাওয়ের হাতে। ঐশাও এখন এখানকার মেয়রের সঙ্গেও কথা বলে। তবে পান-ই শহরের লোকজন এখন ঐশাওকে মেনে নিতে চাচ্ছে না। পান-ই শহর এতকাল ইয়াংজো অর্থাৎ চাও ফ্যামিলির আন্ডারে ছিল, আর এখন সেটা ওই ফ্যামিলির আন্ডারে এসেছে। তো ঐশাও যদি এখানে সত্যিই রাজত্ব করতে চায় তাহলে তাকে লেডি চাওকে বিয়ে করতে হবে। তো এখন লেডি চাওয়ের সঙ্গে দেখা করার জন্য লিয়াং আসে, কিন্তু লিয়াংকে শাওতাও বলে যে আমাদের লেডি অনেক অসুস্থ, এখন তো দুপুরের পর হয়ে গিয়েছে, আমাদের লেডি খেয়ে ঘুমাচ্ছে, যদি লেডির সঙ্গে কথা বলতে চাও তাহলে আরো সকাল করে এসো। পরদিন আরো একজন জেনারেল আসে লেডি চাওয়ের সঙ্গে দেখা করতে, কিন্তু শাওতাও আজকেও বলে যে আমাদের লেডি অসুস্থ, সে ঘুমাচ্ছে, একটু পরে তার খাবার টাইম, এখন এসেছো, এখন তার সঙ্গে দেখা হবে না, চলে যাও।
এটা বললে সেই জেনারেল চলে যায়। পরদিন আরও একটা জেনারেল আসে, যেটা একদম খাবার টাইমেই এসেছিল। সাউদাও বলে এখন খাবার টাইমে এসেছেন, এখন তার সঙ্গে দেখা হবে না। জেনারেল বলে এক এক দিন এক এক অজুহাত, তোমাদের লেডি কবে সুস্থ হবে আর কবে তার সঙ্গে একটু দেখা করা যাবে বলবে। এটা বলে সবগুলো জেনারেল এসে কথাগুলো ঐশাওকে জানালে ঐশাও বলে দেখি সে দেখা করতে যাচ্ছে না কেমন, চলো আজকে আমি যাব, দরকার হয় দরজা ভেঙে ভিতরে ঢুকবো। এরপরে জেনারেল সহ সবাই এদিকেই আসতে থাকে। তখন ওরা দেখতে পায় যে লেডি চাও একটা বড় কাপড় পরে এখান থেকে গোপনে পিছনের দরজা দিয়ে কোথায় একটা চলে যাচ্ছে। তো জেনারেল ওকে ফলো করতে করতে আসে। এখানে আমরা লেডি চাওকে দেখতে পাই ও ওর বোন শাওফানের সঙ্গে দেখা করতে এসেছিল। এখন দুই বোনের কথোপকথন এরা আড়াল থেকে শুনতে থাকে। শাওফান বলে তুমি কত দুঃখে আছো, আমার জন্য তোমাকে এখানে বিয়ে করতে হচ্ছে ঐশাওয়ের মতো খারাপ একজন লোককে, আর আমি কত সুখে আছি দেখো, তুমি চলো আমাদের সঙ্গে পালিয়ে যাই। বিজে খুব ভালো, ও আমাদের ঠিক টেক কেয়ার করবে। কিন্তু শাওমান বলে যে না, এভাবে আমি চলে যেতে পারি না, আমি যদি চলে যাই তাহলে আমাদের রাজ্যের মানুষ বিপদে পড়বে। আর তাছাড়া ঐশাও খুবই কাইন্ড একটা মানুষ, তাকে তোমরা যতটা ক্রুয়েল ভাবো ও ওরকম নয়। তার থেকেও বড় কথা, ওকে প্রথম দেখেই আমি ওর প্রেমে পড়ে গিয়েছি, ও দেখতে হিরোদের মতো অনেক সুন্দর। আর এই কথা শুনে তো ভাব বেড়ে যায় ঐশাওয়ের, সে একটু হিরো স্টাইলে দাঁড়িয়ে পড়ে এবং এখানেই এক প্রকার কনফিউশন সে পেয়ে গিয়েছে। এই জেনারেলগুলোকে দেখলে সত্যি আমার খুবই হাসি পেত। তখন শাওফান বলে আমার জায়গায় তোমাকে কত কিছু হ্যান্ডেল করতে হচ্ছে। শাওমান বলে আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না, তুমি বিজের সঙ্গে হ্যাপি থাকো, আমরা একজনও সুখী থাকলে তাতেই আমার সুখ। এরপরে এইসব জেনারেলগুলো চলে আসে। এরপরে ঐশাও ওর সঙ্গে দেখা করে, মানে লেডি চাওয়ের সঙ্গে, যে ওকে বিয়ে করতে লেডি চাও চাই কিনা। লেডি চাও এই মুহূর্তে কিছুই বলে না, ঐশাও বুঝতে পারে যে একে অন্যভাবে প্রপোজ করতে হবে। এর পরের দিন আমরা দেখতে পাই এই পানই শহরের লোকজনগুলোকে, পানই শহরের লোকজনগুলোর উদ্দেশ্যে কিছু বার্তা প্রেরণ করে লেডি চাও। লেডি চাও বলে যে ঐশাও খুবই ভালো একজন মানুষ, সে কি কেবল শুধুই রাজ্য দখল করার জন্যই যুদ্ধ করেছে, কখনোই না। পানি শহর দখল করা তার একটাই কারণ হলো এখানে খাল খনন করা। সিন্ধু শহরের লোকজন না খেয়ে মরছে, ওখানে ফসল উৎপাদিত হয় না। এখান থেকে যদি খাল খনন করে সেটা সিন্ধু শহর পর্যন্ত নিয়ে যাওয়া যায় তাহলে সেখানে অনেক ভালো শস্য উৎপাদন হবে। দূর থেকে এই কথাগুলো আবার তাদের মানে চাও ফ্যামিলির বার্তাবাহক শুনে রেগে যায় শাওমানের উপর, যে শাওমান এসব কি বলছে, ও ওই এস্টেটের হয়ে এত কেন কথা বলছে। এদিকে লেডি চাওয়ের কথা শুনে এখানকার মানুষজন এবার ঐশাওকে খুব ভালোভাবেই মেনে নেয়। এরপরে ঐশাও এবং লেডি চাও দুজনে সেই খালের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। ঐশাও লেডি চাওকে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে যে আমি এখানে খাল খনন করতে চাই, সেজন্যই পানি দখল করেছি। তখন লেডি চাও বলে যে আমি সত্যিই জানি আপনি খুবই কাইন্ড একজন মানুষ, এবং আমি ম্যাপগুলো দেখেছি, প্রত্যেকটা ম্যাপে আপনার খাল খননের কথাটা ছিল। আমার দাদুও আমাকে একটা ম্যাপ দিয়েছিল যেটা খুবই কনফিডেন্সিয়াল, তো এটাতেও খাল খনন করার কথা ছিল। আমিও চাই সাধারণ মানুষগুলো অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকুক। এবার ঐশাও চিন্তা করে যে আসলে লেডি চাওকে বিয়ে করা উচিত, সে অনেক উপকার করেছে। এদিকে আমরা শাওফানকে দেখি। শাওমান বলে যে তোমাদের এমন কোনো জায়গায় যেতে হবে যেখানে তোমাদের উপর কেউ হস্তক্ষেপ করবে না। ওরা বয়া নামের একটি শহরের উদ্দেশ্যে যাচ্ছিল, সেখানে পথ ব্লক হয়েছিল বড় বড় পাথরে, আর এই পাথরগুলো খুব সহজেই দূরে সরিয়ে দিচ্ছিল বিজে। এটা দেখে অবাক হয়ে যায় শাওমান ওর দিদিকে বলে বয়াতে গিয়েই ভালো থাকতে, সেটা কারোর আন্ডারে নেই, আর ওখানে গিয়ে সুন্দর জীবন গড়ে তুলতে। এরপরে ওরা বয়া শহরের উদ্দেশ্যে চলে যায়, আর এদিকে শাওমান আবারও চলে আসে সিন্ধুতে। ঠিক এই টাইমে ওদের উপদেশটা ওর সঙ্গে দেখা করতে আসে আর বলে আপনাকে তো আসল ঘটনা জানানোই হয়নি, আপনার দাদু মারা গিয়েছে। এই কথা শুনে শাওমান বলে আমার সাথে মজা করছো না তো? উপদেশটা বলে না সত্যি। এরপরে মৃত্যু সনদপত্র দেখানো হলে ও অনেক কান্নাকাটি করে, কারণ ওর দাদুর সঙ্গে লাস্ট একটাবার দেখা করার সুযোগ ওর হলো না। শাওমানের বারবার ওর দাদুর মুখটা মনে পড়ে। এদিকে উপদেষ্টা সহ ঐশাও এবং তার জেনারেলরা জানতে পেরে গিয়েছে যে লেডি চাওয়ের দাদু মারা গিয়েছে। এরা তো পয়সা আছে খুশি হয়, কিন্তু এদের খারাপ লাগছিল বুড়ো লোকটা এমনি এমনি খুব সহজেই মৃত্যুবরণ করলো। ওর মৃত্যুবরণটা আরও ভয়ানক হওয়া উচিত ছিল। এরপরে ঐশাও সোজা দেখা করতে যায় লেডি চাওয়ের সঙ্গে। লেডি চাওকে সে ডেকে বলে তুমি নিশ্চয়ই তোমার দাদুর মৃত্যুর খবরটা জানো, তো এখন তুমি কি চাও? তুমি কি চাও আমাদের ফ্যামিলিতে বিয়ে করতে, নাকি তুমি এখান থেকে তোমার রাজ্যে ফিরে যেতে চাও?
তখন লেডি চাও বলে আমার দাদু বেঁচে থাকলে এটাই চাইতেন, সো আমি বিয়ে করব। এরপরে ঐশাওয়ের ছোট্টবেলার একটা দৃশ্য দেখানো হয়। যাই হোক, এরপরে ঐশাও সোজা জঙ্গলে চলে যায় কিছু একটা হান্ট করতে। কিছুক্ষণ পরে আমরা দেখি ও একটা লিংস হান্ট করে নিয়ে এসেছে। এর মানে ও অফিসিয়ালি প্রপোজ করলো শাওমানকে যে ও শাওমানকে বিয়ে করতে চায়। এরপরে বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র শুরু হয়ে যায় এবং এই বিয়েতে রাজি হয়ে যায় শাওমান। ও তো বিয়ে করতেই এখানে এসেছিল। ওর বুদ্ধি দিয়ে ও দুই রাজ্যের ভিতরে সমস্ত শান্তি আবারও আগের মতো বজায় রাখবে। ফাইনালি ওদের দুইজনের বিয়েটা হয়ে যায়। এখানে সবাই উপস্থিত ছিল, কিন্তু একটা চাও ফ্যামিলির মেয়ের সঙ্গে যে ওর বিয়ে হচ্ছে এটা কেউ মানতে পারছে না। ঐশাও নিজে তো একদমই মানতে পারছে না। এখানে যত রিচুয়াল ছিল তা ও ঠিকভাবে পালন করে না। যেমন এখানে কিছু রয়্যাল খাদ্য খাওয়ার কথা ছিল, যেটার একটাও ও খায় না। এমনকি ওয়াইনটাও পর্যন্ত ও নিচে ফেলে দেয়। এরপরে ওর রুমে আসে আর এখানে ওর ওয়াইফকে বলে আজকে থেকে তুমি ওই এস্টেটের একটা পার্ট এবং তুমি চিরতরে চাওদের ভুলে যাও। এখন থেকে তুমি আমার স্ত্রী, তাই আমি কখনো তোমাকে আঘাত করব না আর তোমাকেও ঘর ছাড়া করব না। এটা বলে ঐশাও চলে যায়। আর তখন চাও অনেক কাঁদতে লাগে, কাঁদতে কাঁদতে বসে পড়ে। এভাবে কি নিজের শিকড় কখনো ভোলা সম্ভব? ওর ভীষণ কষ্ট হয়েছিল। এবার বিয়ের পোশাক খুলে ও সোজা চলে যায় ওর দাদুর শোক পালন করতে, যেহেতু এখনই ও মাত্র জানতে পেরেছে আর তারপরে এত কিছু হয়ে গেল। এর পরদিন ওরা সবাই ওই স্টেটে ফিরতে শুরু করে। সেদিন রাত্রেবেলা অনেক ঝড় এবং বৃষ্টি হতে শুরু করে। ওরা একটা জায়গায় থামে, কিন্তু ঐশাও বলে এখন থেমে থাকলে চলবে না, এক্ষুনি আমাদের ওই স্টেটে ফিরতে হবে। এরপরে ওরা ফিরে আসে। তখন আমাদের একটা মেয়েকে দেখানো হয়। এই মেয়েটির নাম হলো জেংশু। এটা মূলত ঐশাওয়ের কাজিন এবং এই মেয়ের বাবা মা কেউ নেই। ঐশাওয়ের মাই ওকে মানুষ করেছে। ঐশাও প্রথমে জেনারেলদের বলে তোমরা সিটির বাহিরেই থাকো এবং এখানে পাহারা দাও, আর জেংচুকে বলে ভিতরের মেমোরিয়াল রিচুয়াল হয়ে গেলে তারপরে তুমি এখান থেকে আমার স্ত্রীকে ভিতরে নিয়ে আসবে। এর মানে হলো ও এখন ভিতরে ঢুকে শোক পালন করবে ওর বাবা, ভাই এবং দাদুর জন্য। আর এজন্য শাও ফ্যামিলির কেউ এখন ভিতরে ঢুকতে পারবে না। যেহেতু চাও ফ্যামিলির সঙ্গে ওই ফ্যামিলির চিরতরে দ্বন্দ্ব, তাই চাও ফ্যামিলি ওখানে উপস্থিত থাকা মানে ওর পূর্বপুরুষদের অবমাননা করা। এখন আমাদের ওর মাকে মানে ঐশাওয়ের মাকে দেখানো হয়, যার নাম লেডি জু, আর এটা হলো ওর দাদি। ঐশাও ভিতরে আসে এবং আসার সাথে সাথেই ওর ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ছোটবেলা থেকেই ঐশাও ছিল খুবই সাহসী এবং ও যে কতটা সাহসী এবং ও রক্ত দেখলে ভয় পায় না সেটা সবার সামনে প্রমাণ করে দিয়েছিল নিজের হাত কেটে। আর তখন থেকে ওকে সবাই লর্ড বলে মেনে নিয়েছিল। তবে এখানে ওর একটা আঙ্কেলকে দেখতে পাই, যে আঙ্কেল ওর বিরোধিতা করে। ওর মা ওকে বলে তুমি একটা শত্রু পরিবারের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছো, তুমি এটা কিভাবে করতে পারলে? কিন্তু ওর দাদি বলে এই বিয়েতে আমার সম্মতি ছিল। এটা হলো ওর দাদি, যার নাম লেডি শু। আর দাদির কথা মতোই ও বিয়েটা করেছে। আর তাছাড়া ওর আঙ্কেল এখন এসে বলে সত্যি সত্যি তো তুমি ওই ফ্যামিলির মেয়েকে কিভাবে বিয়ে করতে পারো? তখন ওর আঙ্কেলকে বলে কেন বিয়ে করতে পারি না? তার জন্যই তো আমি কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়া পানি দখল করতে পেরেছি। তাছাড়া সে সিন্ধুর মানুষজন বাঁচিয়েছে, সেই অর্থে তাকে আমি বিয়ে করেছি। তাছাড়া আমাদের যখন খাবার ফুরিয়ে গিয়েছিল আপনাকে আমি মেসেজ দিয়েছিলাম, আপনি কোনো খাবার পাঠাননি। তখন ওর আঙ্কেল বলে আমি তো কোনো লেটারই পাইনি। তখন শাওই বলে যে ঠিক আছে, তাহলে আমি এর গোড়া পর্যন্ত যেয়ে দেখব যে এর সত্যতা কোথায় আছে। এদিকে অনেক রাত হয়ে গিয়েছে, ঝড় বৃষ্টির ভিতরে এখনও ক্যারেজ নিয়ে শহরের বাইরেই দাঁড়িয়ে রয়েছে এরা। এখন অনেক বেশি জ্বর শুরু হয়ে গিয়েছে লেডি চাওয়ের। লেডি চাও কাতরাতে থাকে। তখন ঝড় বৃষ্টিতে ওদের ক্যারেজটাও ভিজে যাচ্ছিল, কিন্তু তবুও ওদের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। ওদিকে ভিতরে কিন্তু রিচুয়াল শেষ হয়ে গিয়েছে, তারপরেও এদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। সকাল হয়ে যায়। তারপরে জেনারেলরা জানায় যে এখনো ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। জেংচু বলে এখনো পর্যন্ত অন্দরমহল থেকে কোনো আদেশ আসেনি, সো ওরা ভিতরে ঢুকতে পারবে না। এভাবে আরো একটা দিন কেটে যায়। না খেয়ে দে ওখানেই ওরা ঝড় বৃষ্টির ভিতরে ওয়েট করতে লাগে। লেডি শাও মনে মনে বলে এতটা যন্ত্রণা দিবে বলে কি এখানে নিয়ে এসেছে নাকি? এদিকে জেনারেলগুলোরও খারাপ লাগে যে এরা এভাবে বাহিরে থাকবে। ঠিক তখনই দেখা যায় 3 দিনের মাথায় কিছু সৈন্য এখানে আসে আর ওদেরকে বলে তোমরা ইয়াংজো শহরে ফিরে যাও এবং ঐশাও ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। এই কথা শুনে জেনারেলরা বলে কি ঐশাও ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে মানে? এদিকে শাওতাও সবাইকে বারণ করে আমরা এখন ফিরে যাব কিভাবে, আমাদের লেডি খুবই অসুস্থ। এদিকে আমরা ঐশাওকে দেখি, ঐশাওয়ের কাছে একজন লোককে পাঠিয়েছে ওই জেনারেলগুলো জানতে যে আসলে ঐশাও ডিভোর্স লেটার পাঠিয়েছে কিনা। ঐশাও বলে কি
এখনো পর্যন্ত আমার ওয়াইফ ভিতরে প্রবেশ করেনি, অথচ 3 দিন আগেই তো রিচুয়ালস হয়ে গিয়েছে। আর চেংচু পিছন থেকে এই কথা শুনে সোজা ওইসবের সামনে আসে আর বলে, আসলে আন্টিই বলেছিল ওদেরকে বাহিরে ওয়েট করতে, আর আন্টি ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। আন্টি বলতে ও ওইসবের মায়ের কথা বলল। এবার ওইসব খুব রেগে যায় আর বলে, 3 দিন ধরে আমার স্ত্রী ওইভাবে বাহিরে ওয়েট করছে এবং তাকে এখন ডিভোর্স লেটার পাঠানো হয়েছে। এই কথা শুনে ও ঘোড়া চালিয়ে চলে আসে। এদিকে তো সাউতাও অনেক চেষ্টা করছিল ক্যারেজটাকে এখানে আটকে রাখা। জেনারেলদেরও খারাপ লাগছে, কিন্তু তারপরেও কারোর কিছুই করার নেই। যতক্ষণ না ভিতর থেকে কোনো রকমের কোনো মেসেজ আসছে ততক্ষণ কেউ কিচ্ছু করতে পারবে না। সাউতাও জেনারেলগুলোকে বলে, এভাবে আমাদেরকে তাড়িয়ে দিবেন না, আমাদের লেডি অনেক অসুস্থ, উনি তো এভাবে চলে গেলে মারা পড়বেন। কিন্তু জেনারেলগুলো কিছু করতে পারে না। তখনই ঘোড়া চড়ে ওইসব এখানে চলে আসে আর সবাইকে সরিয়ে দিয়ে বলে, তোমাদের কে পাঠিয়েছে? ওরা বলে, আপনার মাই পাঠিয়েছে ডিভোর্স লেটার সহ। ও সবাইকেই সরিয়ে দিয়ে সোজা ভিতর থেকে লেডি চাওকে কোলে করে নিয়ে সামনের দিকে এগোতে লাগে এবং ওর খুব খারাপ লাগে যে 3 দিন ধরে মেয়েটা এখানে ওয়েট করছিল। সাউতাও এখানে দাঁড়িয়েছিল। তখন লিয়াং ওর রোবের একটা অংশ সাউতায়ের মাথার উপরে ধরে সাউতাও বলে, এখন তোমার এই ফেক ভালোবাসা দেখাতে হবে না। এদিকে ওয়েসাও কোলে করে নিয়ে ভিতরে নিয়ে আসছিল তার স্ত্রীকে। ঠিক এই মুহূর্তে একটুখানি ঘুম ভেঙে গিয়েছিল, মানে জ্ঞান ফিরে এসেছিল লেডি চাওয়ের। এরপরে লেডি চাওকে মেইন চেম্বারে নিয়ে আসা হয়, অর্থাৎ যে বেডরুমটা ছিল ওয়েসাওয়ের। কিছুক্ষণ পরে ওর জ্ঞান ফিরে আসে, কিছুক্ষণ নয় প্রায় 2 দিন পরে জ্ঞান ফিরে আসে। তখন ওকে দেখতে আসে ওইসাও বলে, এখন তুমি কেমন আছো? লেডি চাও বলে, এখন আমি বেশ ভালো আছি, কিন্তু আপনার মা আমাকে বলেছে এখনই আপনার রুম ছেড়ে দিতে আর সাইড চেম্বারে গিয়ে থাকতে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এটা বলে অনেক কাশি দিতে লাগে। কাশতে কাশতে মেয়েটা একদম নিচে পড়েই যায়। এই দৃশ্য দেখে ওইসাও বলে, তুমি এখানেই রেস্ট করো, কোথাও যাওয়ার দরকার নেই, যতক্ষণ না সুস্থ হচ্ছ ততদিন এখানে থাকো। এরপরে ও দ্রুত করে বেডে উঠে যায় আর দেখা যায় 2 সেকেন্ডে ওর কাশি গায়েব হয়ে গিয়েছে। এতে একটু মনে মনে খটকা লাগে ওইসবের, যে এক্ষুনি তো ও কাশছিল, তাহলে 2 সেকেন্ডের ভিতরে ওর কাশি কীভাবে গায়েব হয়ে গেল? আসলে এটা তো লেডি চাও ইচ্ছে করে করেছে, কারণ 3 দিন ওকে বাহিরে রাখা হয়েছিল। এখন ওকে যদি সাইড চেম্বারে যেতে বলা হয় আর ও যদি সুরসুর করে সাইড চেম্বারে চলে যায়, তাহলে তো ওর কোনো মূল্যায়নও থাকবে না শ্বশুর বাড়িতে। তাই তো ও যেভাবেই হোক এই মেইন চেম্বারেই থেকে যায়। আর এদিকে সাইড চেম্বারটা দেখানো হয়, যেখানে অনেক ধুলা জমেছিল আর যে ঘরটা অনেক পোর দেখতে ছিল। সেখানে আসে ওয়েসাও। পরদিন সকালবেলা ওয়েসাওয়ের রুমের দিকে জেংচু আসতে লাগে আর ওই সাইড চেম্বারের দিকে যেতে লাগে চাকরানিগুলো, যারা ঘরটিকে পরিষ্কার করার জন্য আসছিল। কিন্তু ওরা দেখে এখান থেকে ঘুম ভেঙে বের হচ্ছে ওইসাও, আর এদিকে ওইসাওয়ের রুম থেকে বের হচ্ছে তারই স্ত্রী। জেংচু এটা দেখে খুবই রেগে যায় আর তার আন্টিকে গিয়ে এটা জানায়। তার আন্টি বলে, মেয়েটা এসেই আমার ছেলে সবকিছু দখল করতে বসে গিয়েছে। এদিকে আমরা দেখি ওইসাও তার সৈন্যদের কাজে লাগিয়ে দিয়েছে খাল খনন করতে, যাতে খুব দ্রুতই কাজটা শেষ হয়। এই যে খাল খনন করার ব্যাপারটা, এটা কিন্তু লেডি সাও বেশি জোর দিয়েছিল বলেই ওইসাও এটা করেছে। এর মানে হলো, এখন যদি ওরা খাল খননে বিজি থাকে তাহলে সহজে চাও ফ্যামিলিতে আক্রমণ করার মতো সৈন্য ওদের থাকবে না। তাতে চাও ফ্যামিলি একটু নিজেদের গুছিয়ে নেওয়ার বা স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় পাবে। পরদিন ওইসাও আবারও নিজের বেডরুমে আসে। তখন লেডি চাও বলে, আমি আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, এখনই আমি এখান থেকে চলে যাচ্ছি। ওইসাও বলে, তুমি আবার কাশছো কেন? তুমি না সুস্থ হয়ে গিয়েছিলে? লেডি চাও তখন কাশতে কাশতে বলে, কিন্তু সকালবেলা মা আমাকে কিসের একটা চা খেতে দিয়েছে, আমার আবার কাশি লাগছে। ওই এত বেশি কাশছে দেখে ওইসাও ওকে বলে, ঠিক আছে তুমি আরো 2 দিন এখানে থেকে যাও, একেবারে সুস্থ হলে তারপরে যেও। সাথে সাথে দেখা যায় এর কাশি বন্ধ হয়ে গিয়েছে। ওর দিকে তাকিয়ে থাকে ওইসাও। তখন ও আবারও কাশতে লাগে। ওর কাশি দেখে ওইসাওয়ের নিজেরই কাশি চলে আসে, কিন্তু বাহিরে আসার সাথে সাথে দেখে যে ভিতরে কাশির আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে। ওইসাও বুঝতে পারে যে ওকে বিড়াল বানিয়ে দিয়েছে। বাহিরে তো ও নিজেকে দেখায় ও একটা বাঘ, কিন্তু একটা মেয়ের কাছে ও বারবার বিড়াল হয়ে যাচ্ছে। এদিকে ওর চাচা ওকে বলে যে তুমি কিন্তু একটা কনকিউবাইন নিতে পারো, যেহেতু তোমার স্ত্রীর দাদু মরে গিয়েছে, সে 1 বছর ধরে শোক পালন করবে। সো তুমি কখনোই তার কাছে যেতে পারবে না এই 1 বছরের ভিতরে, কোনো বাচ্চা কাচ্চাও হবে না তোমাদের, এটাই মোক্ষম সময়। তুমি বরং একটা কনকিউবাইন নিয়ে নাও, আর একটা উত্তরসূরি যদি এখানে জন্মায় তাহলে আমরা সবাই নিশ্চিন্ত হব। ওইসব বলে, কেন আপনি আমাকে দেখে নিশ্চিন্ত হতে পারছেন না? ঠিক তখনই উপদেশটা বলে ওঠে, কিন্তু একটা বিয়ে করার 3 মাসের ভিতরে আর কোনো বিয়ে করা যায় না। সো 3 মাসের ভিতরে সে কোনো বিয়ে করতে পারবে না। ওর বড় আঙ্কেল বলে,
3 মাস করতে করতে 3 বছর চলে যাবে, বিয়ে আর করা হবে না। বরং আমি বলি কি তুমি বিয়ে করে ফেলো, যেহেতু তোমাদের ভিতরে কোনো ভালোবাসার সম্পর্ক নেই, এটা একটা পলিটিক্যাল বিয়ে, তাই আমি চাই এমন কাউকে তুমি বিয়ে করো যার সাথে তোমার ভালোবাসার বন্ধন হয়। তখন ঐশাও বলে, কে বলেছে আমাদের ভিতরে ভালোবাসার কোনো বন্ধন নেই? আমি লেডি চাওকে অনেক ভালোবাসি, আমরা দুজন দুজনকেই অনেক ভালোবাসি, এবং সেজন্যই তো আমার স্ত্রী অসুস্থ বলে আমার নিজের রুম আমি তাকে ছেড়ে দিয়েছি, আর আমি এখন সাইড চেম্বারে গিয়ে থাকি। তখন একজন সার্ভেন্ট এসে ঐশাওকে জানায় আপনার স্ত্রী আপনার জন্য খাবার তৈরি করে বসে আছে। ঐশাও এটা শুনে সবাইকে বলে, দেখেছেন আমার স্ত্রী কত অসুস্থ, তারপরেও সে আমার জন্য খাবার তৈরি করে বসে আছে। সো আমরা দুজন দুজনকে কত ভালোবাসি। এদিকে লুই ইয়ানকে দেখতে পায় যে অনেক রেগে ছিল যে ঐশাওয়ের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে লেডি চাওয়ের, যেটা তাদের জন্য একদমই ভালো কোনো খবর ছিল না। এদিকে ঐশাও তখনও তার সিনিয়রদের সঙ্গে কিছু পলিটিক্যাল বিষয়ে কথা বলছিল। এই মুহূর্তে কেউ একজন এসে বলে যে আপনার স্ত্রী আপনার জন্য খাবার নিয়ে এখানে চলে এসেছে। তখন ঐশাও বলে ওকে ভিতরে আসতে বলো। সার্ভেন্ট তখন বলে কিন্তু আপনিই তো বলেছেন আপনার স্টাডি রুমে কোনো মহিলা অ্যালাউড নয়। তখন ঐশাও বলে কোনো মহিলা আর আমার স্ত্রীকে এক হলো, ঠিক আছে আমিই যাচ্ছি, আমি ওকে এখানে নিয়ে আসছি। এটা বলে ঐশাও সোজা বাহিরে চলে যায়। ঐশাও সবাইকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে। বাহিরে এসে সে স্ত্রীর হাত ধরে সোজা তাকে নিয়ে ভিতরে চলে আসে আর সিনিয়রদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। লেডি চাও কোনো কিছু বুঝতে পারে না যে হঠাৎ করে ঐশাও এত ভালো কিভাবে হয়ে গেল। এমনকি ঐশাও ওর আউটার রোবটা ওর স্ত্রীর গায়ে পরিয়ে দেয় আর বলে তোমার তো ঠান্ডা লাগবে, চলো এখান থেকে। এরপরে ওর স্ত্রীকে নিয়ে বাইরে চলে আসে। যখন ওরা হাঁটতে হাঁটতে আসছিল তখন দেখা যায় যে লেডি শাও অনেক আস্তে আস্তে হাঁটছিল এবং ও সিঁড়ি থেকে নামার সময় দেখে নিচে পানি, তাই ও পার হতে পারছিল না। ঐশাও তখন ওকে কোলে করে নিয়ে ওই জায়গাটা পার করে দেয়। লেডি শাও তো ওর এত ভালোবাসা দেখে একদমই অবাক হয়ে যায় যে এই মানুষটাই আমাকে এত ভালোবাসছে, এবং এই কথাগুলো ওর দাসীরাও শুনে অনেক মজা করতে লাগে। ওর দাসীরা বলে এটা তো ছোট্ট করে আপনাকে পাজাকোলা করে নিয়ে আসলো, আর যেদিন আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, যেদিন প্রথম এই ওয়েস্টেটে প্রবেশ করলেন, সেদিন তো পুরো কত রাস্তা আপনাকে কোলে করে নিয়ে আসলো। আর এই কথাটা মনে পড়ে যায় লেডি চাওয়ের, ওর যেটুকু সময়ে জ্ঞান ফিরে গিয়েছিল। এরপরে দেখা যায় যে লেডি চাওয়ের জন্য অনেক কাপড় এবং অনেক দাসীরা আসে যারা ওর অনেক টেক কেয়ার করছিল। পরে দাসীরা নিজেদের ভিতরে গসিপ করতে লাগে যে ঐশাও নাকি তার স্ত্রীকে অনেক ভালোবাসে, সেজন্য সে সাইড চেম্বারে থাকে। সকালবেলা লেডি চাও তার স্বামীর সঙ্গে দেখা করতে এসেছিল এবং সাথে একটা আউটার রোব নিয়ে এসেছিল, তবে ঐশাও সেটা নিজে গায়ে না পরে তার স্ত্রীর গায়ে পরিয়ে দেয়। মূলত সে এখানকার দাসীদের এটা দেখাতে চেয়েছিল। লেডি চাও এরপরে সাইড চেম্বারের ভিতরে প্রবেশ করে দেখে এখানকার অবস্থা খুবই বাজে। সে তার দাসীদের বলে চলো এটা আমরা পরিষ্কার করি। কিছুক্ষণ পরে বলে না না, এটা আমরা কেন পরিষ্কার করব, এখানকার যেসব দাসীরা আমাদের নিয়ে কটু কথা বলছিল ওরাই এটা পরিষ্কার করবে, ওদেরকে ডাকো। এইসব দাসীদের দিয়ে ওই কক্ষ পরিষ্কার করায় এবং ও সাওতাওকে বলে জানার চেষ্টা করো যে ঐশাও আসলে কোন কোন খাবার বেশি পছন্দ করে, এখন থেকে আমি নিজেই ওর টেক কেয়ার করব। এদিকে সাওতাও ঐশাও কি কি পছন্দ করে সেটা জানার জন্য লিয়াংকে এসে জিজ্ঞেস করে তোমরা যখন যুদ্ধে জিতে যাও তারপরে কি কি খাবার খেতে পছন্দ করো। লিয়াং তখন বলে দেয় এই এই খাবার খেতে পছন্দ করে, আর সাওতাও এগুলো শুনে গিয়েই তার ম্যাডামকে জানায়। এদিকে লিয়াং মনে করছে যে সাওতাও ওকে পছন্দ করে, তাই তার পার্সোনাল জিনিস বা পছন্দের জিনিসগুলো এভাবে শুনতে চাইলো। ও বাকি জেনারেলদের জিজ্ঞেস করে কোনো মেয়ে যদি তোমার কাছে তুমি কি পছন্দ করো এসব জানতে চায় তার মানেটা কি। একজন জেনারেল বলে নিশ্চয়ই সে তোমার প্রেমে পড়েছে। এই কথা শুনে তার লিয়াং অনেক হাসে। এরপরে আমরা সাওতাওকে দেখতে পাই সে পুরো একটা লিস্ট করে তার ম্যাডামের কাছে নিয়ে এসেছে আর বলে যে ঐশাও এগুলো পছন্দ করে। এমনকি ওরা জুতার একটা মাপও করেছিল, কারণ ঐশাও যে জুতাটা পায়ে পরে সেটা অনেক ছোট। রাত্রেবেলা লেডি চাও ঐশাওয়ের জন্য ওর পছন্দের খাবারগুলো রেডি করে রেখেছে দেখে ঐশাওয়ের খুবই ভালো লাগে, আর ও জানতে পারে এটা তার স্ত্রী নিজেই করেছে। পরদিন সকালবেলা আবার ঐশাওয়ের সঙ্গে দেখা করতে আসে তার স্ত্রী। আজকে সে একজোড়া জুতা নিয়ে এসেছিল, কারণ আজকে সে তার দাদিমায়ের সঙ্গে দেখা করতে যাবে, অর্থাৎ লেডি শুয়ের সঙ্গে, তাই সে একজোড়া জুতা তাকে উপহার দিতে চায়। তো ও যেতে চায় তার হাজব্যান্ডের সঙ্গে একসঙ্গে। যখন ও হাঁটছিল তখন দেখা যায় ঐশাও খুব দ্রুত হাঁটছে আর লেডি চাও ওর সঙ্গে হেঁটে পারছে না। লেডি চাও বলে আপনি একটু আস্তে হাঁটতে পারেন না, আপনার পা এমনিতেই লম্বা লম্বা, আপনি লম্বা মানুষ, হাঁটলে তো আমি আপনাকে ছুতে পারছি না। ঐশাও তখন থেমে ওকে ইশারা করে যে তুমি আগে যাও, কিন্তু এটা লেডি চাও বুঝতে পারে না আর বলে কি।
তখন ঐশাও বলে, বললাম যে তোমার পা যেহেতু ছোট ছোট, আর তুমি যদি আমার 1 ঘন্টা আগেও হাঁটা শুরু করো আমি তোমাকে ধরে ফেলবো, তাই তুমিই আগে হাঁটো, তারপরে আমি হাঁটছি। এরপরে লেডি চাও দ্রুত হেঁটে চলে যেতে থাকে, আর ঐশাও একটু ব্যায়াম ট্যাম করে এটা বোঝানোর চেষ্টা করে যে দেখো আমি কত দ্রুত হাঁটতে পারি। এরপরে ও নিচে আস্তে আস্তে হেঁটে এখান থেকে লেডি চাওকে দেখা যাচ্ছিল না, সেখান থেকে দৌড়ে ওই পর্যন্ত যেতে থাকে। তো এরপরে ওরা ওদের দাদিমা লেডি শুয়ের সঙ্গে দেখা করতে আসে। লেডি শুয়ের জন্য একজোড়া জুতা নিয়ে এসেছিল ছাও, এবং লেডি শু ছাওয়ের জন্য একটা বালা নিয়ে এসেছে। লেডি শু ওদের দুজনকেই কংগ্রাচুলেশন জানায়, কারণ বিয়ের পরে এই প্রথম ওদের দেখা হচ্ছে। লেডি শু ছাওয়ের অনেক প্রশংসা করে, কারণ ও অনেক বুদ্ধিমান, আর ওকে বলে বিভিন্ন সূত্র এখন থেকে লিখে লিখে তাকে দেখাতে। এরপরের দৃশ্যে আমরা ওর বোনকে দেখতে পাই। শাওফান একটা চিঠি পড়ছিল, যে চিঠিটা ছাওই ওকে পাঠিয়েছে। এখানে ওর হাজব্যান্ডকে দেখি, ওর হাজব্যান্ড সারাক্ষণ অনেক কষ্ট করত যাতে সে শাওফানকে সুখে রাখতে পারে। রাত্রেবেলা ওর হাজব্যান্ড যখন কাজ করছিল, শাওফান তখন ঘুমাচ্ছিল। শাওফান যখন দেখে ওর হাজব্যান্ড ঘুমাচ্ছে না, তখন বৃষ্টির ভিতরে ও বাইরে চলে আসে, আর ওর হাজব্যান্ড ওর অনেক কেয়ার করে, আর একটা সময় ওরা দুজনকে কিস করে। পরদিন বিজে একটা কাঠের ঘুড়ি নিয়ে যায় একটা কার্পেন্টারের কাছে। মনে হয় ওর স্ত্রীর জন্য কিছু একটা সে বানিয়ে গিফট করতে চায়। এদিকে আমরা আবার লেডি জুকে দেখতে পাই। জুয়ের সঙ্গে দেখা করতে এসেছিল শাও। লেডি জু তখন বলে, এত দেরি করে তুমি কেন এসেছো? সকাল থেকে তোমার জন্য আমি ওয়েট করছিলাম। তখন শাও বলে, আমি আসলে গ্র্যান্ডমায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সেজন্য একটু লেট হয়ে গেল। তখন ওর শাশুড়ি ওকে বলে, তুমি আমার জন্য স্যুপ তৈরি করে নিয়ে আসো। কিন্তু তখন শাও বলে যে আমাকে তো দাদিমা বলেছে কিছু সূত্র লিখতে, তো সেগুলো আমাকে আগে লিখতে হবে, কারণ দাদিমায়ের আদেশ। আপনি কি চান সেগুলো না লিখেই আমি আপনার জন্য স্যুপ তৈরি করি? মানে এটা দিয়ে আর কি তার শাশুড়িকে একটু চাপ দিল। তার শাশুড়ি বলে, ঠিক আছে ঠিক আছে, তোমাকে স্যুপ বানাতে হবে না। আর এভাবেই শাশুড়ি তার বৌমার কাছে ধরা খেয়ে যায়, কারণ বারবার শাশুড়িকে বৌমা টেক্কা দিচ্ছিল। এদিকে আমরা দেখতে পাই সেই কার্পেন্টারকে। এখানে কিছু গুন্ডারা এসেছিল, মূলত তারা ছিল সু তাই নামের একটা লোকের সৈন্য। তারা এসে এখানে ডাকাতি করতে চাইলে তাদের সবাইকে মেরে অজ্ঞান করে দেয় বিজে। শহরের মানুষজন ওর উপরে অনেক খুশি হয়, আর ওকে জেনারেল বলে মেনে নেয়। এই কথা শাওফানকে বাড়িতে এসে বিজে জানালে শাওফান ভয় পেয়ে বলে, এই জায়গাতে আর থাকা যাবে না। তুমি সুতাইকে চেনো, সে কিন্তু অনেক ধুরন্ধর এবং খারাপ একটি লোক। সে লিসুর মতোই খারাপ শুনেছিলাম, তো আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। কিন্তু বিজে বলে, কেন আমরা পালাবো? এরপরে দেখা যায় শহরের সমস্ত মানুষজন বিজেকে জেনারেল বলে কুর্নিশ করছে, আর এই দৃশ্যটা সত্যি খুবই ভালো ছিল। এরপরে আমরা ঐশাওয়ের মাকে দেখতে পাই। ঐশাওয়ের মা একজোড়া জুতা তৈরি করেছিল তার ছেলের জন্য, কিন্তু এই জুতা জোড়া এতটাই ছোট ছিল যে সেটা তার ছেলের পায়ে আটছিলই না। এরপরে লেডি জু তার ছেলেকে বলে, তুমি একটা কনকিউবাইন নিয়ে নাও এবং তুমি চুকে বিয়ে করে নাও, মানে জেং চু এর কথা বলল। তবে তার ছেলে বলে, আমি এখন ব্যাপারটা ভেবে দেখব, এক্ষুনি কিছু বলতে পারছি না। এরপরে সে সোজা স্টাডি রুমে চলে আসে। ঐশাও যখন স্টাডি রুমে আসে তখন দেখতে পায় তার স্ত্রী এখানে সূত্র লিখছে। ঐশাও ওখানে থাকা একটা বক্স তুলে নিয়ে তার স্ত্রীকে বলে, তুমি এখানে লিখছো ভালো কথা, কিন্তু কখনো আমার এই বক্সে টাচ করবে না। এটা বলে বক্সটা নিয়ে সামনে গিয়ে বসে। তার স্ত্রী তখন তার জন্য খাবার নিয়ে আসে, আর ছোট একজোড়া জুতা দেখে বলে, মা এই দুটো আপনাকে দিয়েছে, কিন্তু আমিও আপনার জন্য একজোড়া জুতা তৈরি করেছি, দয়া করে যদি সেগুলো একটু পরে দেখতেন। তো ওই জুতা জোড়া এবার পরে দেখতে শুরু করে বৈশাও, আর এই দুটো একদম তার পায়ে পারফেক্ট হয়েছিল। ঐশাও খুব খুশি হয়। এরপরে সে তার স্ত্রীকে বলে, তুমি নাকি মাকে বলেছ যে তুমি তাকে স্যুপ তৈরি করে দিবে না, আর তার জন্য তুমি দাদি মায়ের ভয় দেখিয়েছ। তখন বলে, হ্যাঁ এটা ঠিক, কিন্তু আমি তাকে স্যুপ তৈরি করে দিতে চাইনি এরকমটা না, আসলে আমি স্যুপ তৈরি করতেই পারি না। এমনিতেই মা আমাকে অপছন্দ করে, তার উপর আমি যদি স্যুপ তৈরি করি আর সেটা যদি খেতে খুবই খারাপ হয় তাহলে সে তো আমাকে আরও অপছন্দ করবে। সেজন্য আমি একটু বাহানা দিয়েছি মাত্র, তবে এরকম না আমি করতে চাইনি, তবে আমি চেষ্টা করব করে দেওয়া। এরপরে ঐশাও বলে, মা বলছিল চেংচুকে বিয়ে করার কথা, একটা কনকিউবাইন নেওয়ার কথা, তো এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো? তখন ওর স্ত্রী শাও বলে, আপনি কি সত্যি সত্যি কনকিউবাইন নিতে চান? আপনি তো আপনার আঙ্কেলকে আগেই রিফিউজ করে দিয়েছেন, তাহলে এখন কি আপনি কনকিউবাইন নিতে চান নাকি আপনি চান যে আপনার হয়ে আমি ব্যাপারটাকে রিজেক্ট করে দিই বা এটাকে হ্যান্ডেল করি? ঐশাও তখন বলে, না আমি সেটা চাই না, আমি শুধু চাই যে তুমি ব্যাপারটাকে একটু অ্যারেঞ্জ করে নাও। মানে ঐশাও ওকে বলতে চাইলো যেভাবেই হোক এই বিয়ে তুমি ক্যান্সেল করার চেষ্টা করো, কারণ সে নিজে মায়ের মুখের উপর না বলতে পারছে না।
এরপরে শাও সোজা চলে আসে লেডি শুয়ের কাছে অর্থাৎ দাদিমায়ের কাছে। সে সমস্ত সূত্র লিখে এনেছে এবং 100 পিসের মতো কপি করে নিয়ে এসেছে। দাদিমা খুবই খুশি হয় তার এই হার্ডওয়ার্কে। এরপরে ও দাদিমাকে এই কনকিউবাইনের ব্যাপারটা বলে। দাদিমা তখন বলে, ও আচ্ছা, ব্যাপারটা আমি দেখব, ঠিক আছে, এই ব্যাপারে তুমি কোনো কিছু চিন্তা করো না। এরপরে ও দাদিমার সোজা চলে যায় ও শাশুড়ি মায়ের কাছে আর গিয়ে বলে, এই মুহূর্তে তুমি তোমার ছেলের উপরে কোনো জোর করবে না আর এই ব্যাপারটা সম্পূর্ণ একপাশে রেখে দিবে। সত্যই আমরা চাও ফ্যামিলির সঙ্গে আমাদের বন্ডিংটা ভালো করার চেষ্টা করছি। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই ঐশাও এসে তার স্ত্রীকে বলে, তুমি দাদিমাকে গিয়ে কথাটা বলেছিলে? শাও তখন বলে, দাদিমার জানা উচিত ছিল তাই আমি জানিয়েছি, আর দাদিমাকে এটা রিজেক্ট করে দিয়েছে। ঐশাও বলে, তুমি বুদ্ধিমতী, তবে এমন ভেবো না যে সমস্ত ক্রেডিট তোমার। আসলে আমার আর দাদিমার সম্মতিতেই বিয়ের রিজেক্ট হয়েছে। যাই হোক, তুমি এখানে যে স্টাডি রুমে থাকছো এখানকার কোনো জিনিস যেন সরিও না। তখন এই কথা শুনে শাও বলে, আপনার যদি আমাকে সন্দেহ হয় তাহলে আমি বেডরুমে বসেই আমার লেখাপড়া করব, এখানে আর থাকবো না বা এখানে আসবো না বলে চলে যাচ্ছিল। তখন ঐশাও ওকে বলে, না আমি সেটা মিন করতে চাইনি, কিন্তু ইতোমধ্যেই তার স্ত্রী চলে গিয়েছে আর এখানে জিংচু প্রবেশ করেছে। তবে শাও না দেখেই মনে করে যে এখানে বোধহয় তার স্ত্রী প্রবেশ করেছে, তাই সে আন্দাজে বলেছি না তুমি এখানে প্রবেশ করতে পারবে। ঠিক তখনই জিংচু বলে, বাবা ভাইয়া, তুমি আমাকে এখানে প্রবেশ করার অনুমতি দিচ্ছ? তখন ঐশাও বলে, আমি তোমাকে এখানে প্রবেশ করার অনুমতি দিচ্ছি না, তুমি আমার বিনা অনুমতিতে এখানে কেন প্রবেশ করেছো? জেংচু বলে, কিছুদিন পরেই তো আপনার সঙ্গে আমার বিয়ে হবে, তো প্রবেশ করলে কি হবে? ঐশাও তখন ওকে এখান থেকে বের করে দিয়ে বলে, আমার অনুমতি ছাড়া এখানে আসবে না, তাছাড়া এখানে আমাকে আর তোমাকে কেউ দেখলে তোমারই বদনাম হবে। এটা বলে ওকে বের করে দেয় আর দরজা দিয়ে দেয়। এরপরের দৃশ্যে আমরা আবারও বয়া শহর দেখতে পাই, যেখানে আমরা বিজেকে দেখি যে সে শহরের কিছু লোকজনকে নিয়ে লড়তে এসেছিল সু তাইয়ের সঙ্গে, যে ছিল বিয়ানজু শহরের জেনারেল। আর এই জেনারেল নাকি খুবই ক্রুয়েল, ওর সঙ্গে লড়াই করতে মূলত সে এখানে এসেছিল। বিজে আসলে অনেক বড় একজন লড়াকু সৈনিক ছিল এবং মাত্র কিছুক্ষণের ভিতরেই সে এই লোকটিকে পরাস্ত করে দেয়। আর এই ঘটনা জানতে পারে শাওফান। শাওফান তাই একটা চিঠি লিখে তার বাবার বাড়ির উদ্দেশ্যে। সে তার বাবার কাছে সাহায্য চায় আর বলে, বিজে এখানে বিপদে পড়েছে, সু তাই আমাদের উপরে আক্রমণ করছে, আপনারা প্লিজ সাহায্য করুন। এই চিঠি পড়ে ওর বাবা বলে, অসভ্য মেয়ে একটা, একে তো পালিয়ে গেল একটা চাকরের সাথে আর এখন কিনা আমাদের কাছে সাহায্য চাচ্ছে। কিন্তু বয়া শহরটা পান এই শহরের খুবই কাছে আর এই দুই শহরের মাঝে একটা বর্ডারও আছে। আমরা যদি ওখানে সৈন্য মোতায়েন করি তাহলে হয়তো বিয়ানজু শহরকে আমরা অফেন্ড করব, কিন্তু সেটা তো ব্যাপার না। বড় ব্যাপার হলো এখন ওই স্টেটের সঙ্গে আমাদের সম্পর্ক একটু ভালো হতে চলেছে আর পানি শহর এখন ওই স্টেটের আন্ডারে আছে। এখন আমরা যদি বয়াতে সৈন্য মোতায়েন করি তাহলে একটা বিপদ হবে পানিতে, সো এটা করাই যাবে না। যেহেতু এখন ওদের সঙ্গে আমাদের অ্যালায়েন্স তৈরি হচ্ছে তাই আপাতত আমরা কোনো সৈন্য বয়াতে পাঠাবোই না। যদিও শাওফান আমাদের মেয়ে, তবে শাও মানও আমাদের মেয়ে, তাই ওর দিকটা বিবেচনা করে আমাদেরকে এই মুহূর্তে এই ডিসিশনটাই নিতে হচ্ছে। এর পরের দৃশ্যে আমরা আবারও দেখতে পাই শাও এসেছিল স্টাডি রুমে। এখানে এসে ও সেই বক্সটা দেখতে পায়। ও বক্সটাকে দেখে বাহিরে তালা দিয়ে চলে আসে। তবে রুমে আসার পরেই ওর দাসী ওকে ডেকে পাঠায় আর বলে, লর্ড এক্ষুনি আপনাকে ডেকে পাঠিয়েছে, এটা নাকি খুবই আর্জেন্ট। এরপরে শাওমান সোজা দেখা করতে যায় ওই শাওয়ের সঙ্গে। তো ঐশাওকে গিয়ে বলে, আজকে যে আপনি দ্রুত ফিরে এসেছেন। ঐশাও বলে, যদি দ্রুত ফিরে না আসতাম তাহলে কি এই জিনিসটা দেখতে পেতাম? এরপরে সে বক্সটা তুলে ধরে বলে, এই বক্সটা তুমিই খোলার চেষ্টা করেছিলে তাই না? এতে তোমার নখের আঁচড়ের দাগ রয়েছে। কিন্তু শাওমান বলে, আমি তো বক্সটা খুলিনি। হ্যাঁ, এটা ঠিক, আমি বক্সটা একটুখানি উঁচু করে আবার সেটা রেখে দিয়েছিলাম, কিন্তু সত্যি সত্যি বক্সটা আমি খুলিনি। আপনি বলেছিলেন এটা আপনার কাছে অনেক মূল্যবান আর সেজন্যই আমি বক্সটা খুলিনি। কিন্তু ওর কোনো কথাই ঐশাও বিশ্বাস করতে চায় না। ঐশাও বলে, তোমার শরীরে তো চাও ফ্যামিলিরই রক্ত বইছে, তুমি আর কি বা ভালো হবে? তোমাকে বিশ্বাস করাই ভুল হয়েছে। চাও ফ্যামিলির সবাই অবিশ্বাসের যোগ্য, তারা কখনোই বিশ্বাসের যোগ্য হতেই পারে না। এটা বলে নিজের স্ত্রীর গলা চেপে ধরে বলে, আমি তোমাকে ভালো ভেবেছিলাম যে তুমি অন্তত একটু আলাদা হবে, কিন্তু না, তুমিও বাকি সবার মতো। এবং তোমাকে বিয়ে করেছি বলে এটা ভুলে যেও না যে তোমার পরিবারের সাথে আমার পরিবারের যে ঝগড়া ছিল সেটা মিটে যাবে। যদি ফার্দার আর কখনো তুমি
আমার কোনো জিনিস টাচ করেছো তো তোমাকে আমি এখান থেকে বের করে তোমার ইয়ানজু শহরে পাঠিয়ে দেব। আর এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবে। আর এটাও মনে রাখবে আমি কিন্তু তোমার পরিবারের প্রমিস ভঙ্গের কথা কখনো ভুলে যাইনি। এটা বলে ওকে শাসিয়ে এখান থেকে চলে যায়। শাও তো অনেক অবাক হয়ে যায় যে ও যে কাজটা করলো না তার জন্য ওকে এরকম ভুল বোঝাবুঝির শিকার হতে হলো। ও ওর দাসীদের বলে এক্ষুনি যাও ইনভেস্টিগেট করো কে স্টাডি রুমে ঢুকেছিল আর কেই বা ওতে এরকম স্ক্র্যাচ ফেলে দিয়েছে। এরপরে ওর দাসীরা অনেক খোঁজ খবর নিলেও কেউ যে ঢুকেছিল ওখানে তার কোনো হদিশ পায় না। দাসীরা তখন বলে আমাদের কি ফিরে যাওয়া উচিত? আমাদের মনে হয় যুদ্ধক্ষেত্রেও মানুষ এত খারাপ থাকে না যতটা আমরা এখানে আছি। সব সময় আমাদেরকে অপমান ডিসরেসপেক্ট করে কথা বলা হচ্ছে, কিন্তু এই অবস্থায় আমরা ফিরে যেতে পারি না কারণ ইনজাস্টিসের শিকার হচ্ছি আমরা। শাও বলে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয় তা আমার জানা আছে। এদিকে আমরা ওইশাওকে দেখতে পাই। ওইশাও মন মরা অবস্থায় বসেছিল। ও জেনারেল এবং উপদেষ্টারা ওকে খাল খনন নিয়ে বিভিন্ন কথা বলছিল, কিন্তু ও এতটাই নিজে অন্যমনস্ক হয়েছিল যে এইসব কথাগুলো ও শুনছিল না। হঠাৎ করে মৌনতা ভেঙে ও ওর উপদেষ্টাকে বলে হ্যাঁ কি যেন বলছিলেন। ঠিক তখনই ওর স্ত্রী চলে আসে আর বলে আমার কিছু কথা আছে। ওইসব ওর স্ত্রীকে বলে তুমি এখানে কি চাও আর কেনই বা এসেছো? ওর স্ত্রী বলে আমি আমাকে নির্দোষ প্রমাণ করতে এসেছি বলে বক্সটা নিয়ে নেয়। তখন ওর কাছ থেকে বক্সটা ওইসব নিয়ে বলে তোমাকে বলেছি না এই বক্সটা টাচ না করতে। ওর স্ত্রী তখন ওর কাছ থেকে বক্স আবার টেনে বলে যদি বক্সটা আমি টাচই না করি তাহলে আমি নিজেকে নির্দোষ কিভাবে প্রমাণ করব? এদিকে জেনারেল এবং উপদেষ্টাগণ তারা কিন্তু পিছন ফিরে দাঁড়িয়েছিল। এরপরে শাও বক্সটা নিয়ে নেয় আর সেই বক্সটা খুব দ্রুত করে খুলে ফেলে। আসলে এটা একটা ধাঁধাময় বক্স ছিল এবং এটা একটা বিশেষ সূত্রের মাধ্যমে খোলা যায় যেটা সবাই পারে না। ও বক্সটা সূত্রের মাধ্যমে খুলে দিয়ে বলে এই বক্সটা আমি খুব ভালো করেই খুলতে পারতাম। এটাকে টানা হেঁচড়া স্ক্র্যাচ করে খোলার আমার কোনো প্রয়োজন ছিল না। আপনার এই বক্সটা অন্য কেউ খুলতে গিয়েছে আর সেজন্যই এতে স্ক্র্যাচ পড়ে গিয়েছে। এটা আমি খুলতে চাইনি, কারণ আমার খোলার দরকার হলে আমি তো সূত্র প্রয়োগ করেও খুব সাবধানে বক্সটা খুলতে পারতাম আর ওর ভিতরে কি আছে সেটা দেখতে পারতাম। আসলে একটু আগে ওইসব যখন ওকে শাসিয়েছিল তখন এই কথা বলেছিল। ওকে বলেছিল যে তুমি তো চোর, তুমি ওই রাজ্যের মিলিটারি ইন্টেল চুরি করে সেটা তোমার শহরে পাঠাতে চেয়েছিলে আর সেজন্যই তো তুমি স্টাডি রুমে গিয়েছিলে আর এই বক্সটা খোলার চেষ্টা করেছিলে যাতে এর ভিতরকার মিলিটারি ইন্টেলটা তুমি তোমার ইয়ানজো রাজ্যে পৌঁছাতে পারো, তাই না? তো শাও এখন সেই কথা জের ধরেই বলে আপনি আমাকে বলেছিলেন যে এর ভিতরে কোনো মিলিটারি ইন্টেল আছে আর আমি সেটা চুরি করে আমার রাজ্যে পাঠিয়ে দিব, কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয়। আমি আপনার স্ত্রী, আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে হয়তো দেখা যাবে কোনো একদিন আমরা বেড শেয়ার করলাম আর আপনাকে মেরে দিলাম, হতেও তো পারে, তাই না? তো এই জন্যই আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে এসেছি। বক্সটা আমি ইচ্ছে করলেই খুলতে পারতাম, কিন্তু বক্সটা আমি খুলিনি। আমি বক্সটা তুলেছিলাম ঠিকই আর বক্সটা আমি নিচে নামিয়েও রেখেছিলাম। এটা অন্য কেউ করেছে। আর যে কোনো এডুকেটেড একটা মেয়ে এই বক্স কিভাবে খুলতে হয় সেটা খুব ভালোভাবেই জানে, তাই আপনি আমাকে এভাবে দোষারোপ করতে পারেন না। এর ভিতরে হয়তো মূল্যবান কোনো কিছু আছে যেটা আপনার কাছে সত্যি খুবই মূল্যবান আর আমি চাই না সেই জিনিসটা নষ্ট করে আপনার হৃদয়ে দাগ ফেলে দিতে। সেজন্য বক্সটা খোলার কোনো বিন্দু পরিমাণ চেষ্টা আমি করিনি। তবে এই বক্সটা কিভাবে খুলতে হয় সেটা যেহেতু আমি জানি, আপনি যদি কোনোদিন এর প্যাটার্ন ভুলে যান তাহলে আমাকে জানাবেন, আমি আপনাকে বক্সটা খুলে দিব। আর হ্যাঁ, শাও ফ্যামিলির একটা প্রমিস ভঙ্গের জন্য আপনি পুরো শাও ফ্যামিলিকেই এভাবে ব্লেম দিতে পারেন না। আর হৃদয়ের ভিতরেও এরকম চিরন্তন শত্রুতা পুষে রাখতে পারেন না। এটুকুই বলার ছিল। এটা বলেই ও এখান থেকে চলে যায়। আর এখানে যে জেনারেলরা দাঁড়িয়েছিল তারা তো ওর কথায় খুশি হয়ে যায়। আসলে এত সুন্দর গুছিয়ে কথাগুলো বলে গেল যে সবাই অভিভূত হয়ে যায়। এরপরে জেনারেলরা এখান থেকে চলে যায় এবং ওইসব একা একা বসে থাকে। ও এরপরে বক্সটা খুলে ফেলে। এই বক্সের ভিতরে আসলেই ওর পুরাতন কিছু স্মৃতি রাখা আছে। ওর বাবা এবং ওর বড় ভাইয়া আর ওর দাদুর কিছু স্মৃতি এই বাক্সের ভিতরে আছে। ও ওই স্মৃতিগুলো যাপন করতে লাগে। আসলে ছোট্টবেলায় ছেলেটা নিজের চোখের সামনেই এতজনকে মরতে দেখেছে। এই ট্রমা কোনোভাবেই ও কাটিয়ে উঠতে পারে না। ও বারবার ওর বাবার স্মৃতি, ওর দাদুর স্মৃতি এবং ওর বড় ভাইয়ের স্মৃতিগুলো মন্থন করতে থাকে আর অনেক কান্নাকাটি করতে লাগে। ওর মনে হয় ওরা সবাই একসঙ্গে ওকে এই পৃথিবীতে একা করে দিয়ে চলে গিয়েছে আর ফেলে গিয়েছে ওই স্টেটের হাজারটা সমস্যার মাঝখানে। কিছুক্ষণ পরে ওর মনে হয় আচ্ছা, শাও যদি না খোলে তাহলে এই বক্সটা কে খুলতে গিয়েছিল?
আসলে বক্সের উপরে যে দাগ ছিল সেটা আসলে শাওয়ের মাই করেছে। ওই শাওয়ের মা জেংচুকে বলেছিল এটা করতে, যাতে ওই শাও তার স্ত্রীকে ভুল বোঝে। ঠিক এই টাইমে এখানে শাও চলে আসে তার মায়ের সঙ্গে দেখা করতে। ওর মা ওকে জিজ্ঞেস করে এত রাত্রে হঠাৎ কেন এসেছে ওই শাও। তখন ওর মাকে বলে, আসলে আমি একটা বিশেষ অ্যাডভাইস নিতে এসেছি। আমার রুমে একটা বক্স রাখা ছিল, সেই বক্সে কেউ একটা স্ক্র্যাচ করে দিয়েছে, কেউ খোলার চেষ্টা করেছে। তো মা, আমি তাকে কিভাবে ধরবো? ওর মা বলে, তোমার রুমে তো লেডি শাও ছাড়া আর কেউ থাকে না, তাহলে সেই হয়তো এরকমটা করেছে। তখন ওই শাও বলে, কিন্তু আমি আমার স্ত্রীকে শিখিয়ে দিয়েছি কিভাবে ওই বক্স খুলতে হয়, সে তো এরকম তাহলে স্ক্র্যাচ ফেলবে না, সে চাইলেই দেখে ফেলতে পারতো। আমার মনে হয় অন্য কেউ এটা করেছে। ওর মা বলে, ঠিক আছে, আমি আগামীকাল দেখবো যে কে এরকমটা করতে পারে। ঠিক তখনই আড়াল থেকে হঠাৎ করে কোনো একটা জিনিসের উপরে শব্দ করে ওঠে জেংচু, আর এই শব্দ শুনতে পায় ওইশাও। ওইশাও দেখতে গেলে তখন ওর মা ওকে আটকে দিয়ে বলে, অনেক রাত হয়েছে, আমি এখন রেস্ট করব, তুমি যাও, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখবো ব্যাপারটা কে এরকম করতে পারে, এবং লেডি শাওয়ের এতে কোনো দোষ নেই, এটা বলে দেয়। এরপরে ও চলে আসে। এদিকে আমরা শাওকে দেখি। শাওয়ের উদ্দেশ্যে ওর বাবার বাড়ি থেকে অনেক উপঢৌকন পাঠানো হয়েছিল। ও এত এত গিফট দেখে অবাক হয়ে বলে, এগুলো কেন পাঠালো তারা? এর ভিতরে ও একটা চিঠি লেখা দেখতে পায়, যেটা খুবই স্বাভাবিক একটা চিঠি ছিল, এবং সেখানে ওকে সুন্দরভাবে থাকতে বলা হয়েছে। এরপরে ও ওদের বার্তাবাহকের সঙ্গে কথা বলে। ওদের বার্তাবাহক বলে, আমরা কত বিপদে আছি, আর আমরা শুনছি আপনি নাকি আপনার স্বামীর সঙ্গে এখানে গভীর ভালোবাসায় মত্ত আছেন। ওদিকে জানেন পানি শহরে সৈন্য মোতায়েন দিয়ে রেখেছে ওই শাও। এই কথা শুনে অবাক হয়ে যায় শাও। শাও বলে, কি? ওই শাও ওখানে সৈন্য মোতায়েন দিয়ে রেখেছে, অথচ এই ব্যাপার আমি জানতেও পারলাম না। তখন বার্তাবাহক ওকে জিজ্ঞেস করে, আচ্ছা এদের ইন্টেনশনটা কি, মানে ওই স্টেট এখন কি করতে চাচ্ছে, আপনি কি কিছু জানেন? তখন শাহবান বলে যে, না, এই ব্যাপারে আমি কিছু জানি না, তবে পানি শহর যেহেতু ওই স্টেট নিয়ে নিয়েছে আর সেটা এতকাল আমাদের আন্ডারে ছিল, তাহলে এখন ওই স্টেটের আন্ডারে থাকা বয়া শহরটা আমরা নিজেদের করে নিব। বয়া শহরে এখন শুধু চাও ফ্যামিলির ফ্ল্যাগ উড়বে, এবং সেটা আমি করে দেখাবো। তখন বার্তাবাহক বলে, এটা শুধুই স্বপ্ন, কিন্তু ও বলে, সেটা স্বপ্ন কি সত্য সেটা তো সময়ই বলবে। আর ওর দাদুর কথা মনে পড়ে, ওর দাদুর কিছু কিছু অ্যাডভাইস ও খুব মনে করে রেখেছে। যাই হোক, এরপরে ও যখন ওর উঠান দিয়ে হাঁটছিল তখন দেখতে পায় এখানে কিছু চাকরানি ওদের নিয়ে গসিপ করছিল। শাওমান তখন সবাইকে আচ্ছা মতো কথা শুনিয়ে দেয়, আর এতে শাওতাও অনেক খুশি হয়ে বলে, আপনি সত্যি একজন ইমপ্রেসিভ ওম্যান। এরপরে আমরা দেখতে পাই ওই তার রুমে এসেছিল খাবার খাবে বলে। এখানে গরম গরম খাবার দেখে ও বলে, এগুলো কে তৈরি করেছে? ওর সার্ভেন্ট বলে, হার লেডিশিপ, মানে আপনার স্ত্রী এগুলো তৈরি করেছে, এবং সে আপনার বিছানাপত্রও রেডি করে রেখেছে। আপনার মা আপনাকে যে জুতা দুটো দিয়েছিল, আপনার পায়ে ছোট হয়ে গিয়েছিল, সে দুটোও ঠিক করে দিয়েছে, এবং ও এই জুতা দুটো পরে দেখে যে এগুলো এবার ওর পায়ে একদম ফিট হয়েছে। এরপরে ও বলে, আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। এরপরে ওর মায়ের সঙ্গে দেখা করতে আসে। ওর মা কেঁদে কেটে বলে, আমি অসুস্থ, আমার ভালো লাগছে না, তুমি কি আমাকে ক্ষমা করবে? যে আসলে ওই বক্সের স্ক্র্যাচটা সেই ফেলেছিল, এবং ওর মা এটা স্বীকার করে। আর ছেলে কি করবে, মায়ের ভুল তো ক্ষমা করতেই হয়। ওর মা বলে, আসলে আমি চেয়েছিলাম তোমাকে এমন কোনো মেয়ের সঙ্গে বিয়ে দিতে যার সঙ্গে সারাটা জীবন তুমি সুন্দরভাবে সময় কাটাতে পারবে, যে হবে তোমার সব থেকে কাছের সঙ্গী এবং সত্যিকার ভালোবাসা। কিন্তু আমার দুঃখ যে তোমার চাও লেডিকে বিয়ে করতে হয়েছে। ওই শাও এবার তার উপদেশটাকে জিজ্ঞেস করে বলে, স্যার আসলে সব থেকে কাছের সঙ্গী আর সত্যিকার ভালোবাসা মানে কি? তখন ওর উপদেশটা বলে, আপনি চিন্তা করুন আপনার দাদির কথা, আপনার দাদি কি আপনার সত্যিকার ভালোবাসা? ওইসব তখন বলেন, না, আমার দাদিকে আমি ভালোবাসি রেসপেক্ট থেকে, তার প্রতি আমার একটা কর্তব্য আছে, সে আমার উপর এক্সপেকটেশন রেখেছে। তারপরে উপদেশটা বলে, তাহলে আপনার মাকে আপনার সত্যিকার ভালোবাসা এবং সব থেকে কাছের সঙ্গী? ওইসব তখন বলে, না, আমার মায়ের প্রতি আমার বিশেষ কিছু দায়িত্ব কর্তব্য আছে, তার সঙ্গে আমার দায়িত্ব কর্তব্য এবং মাদারলি সম্পর্ক, আর কোনো কিছু না। তখন উপদেশটা বলে, তবে কি আমি আপনার সত্যিকার ভালোবাসা? তখন ওই হেসে উঠে বলে, আমি আপনাকে বিশ্বাস করি, আপনার প্রত্যেকটা কথা ট্রাস্ট করি, আপনি আমার ভরসার জায়গা। উপদেশটা তখন বলে, আচ্ছা তাহলে ওই জেনারেলগুলো যারা আপনার পাশে থেকে সবসময় যুদ্ধ করেছে, তারা কি আপনার সব থেকে কাছের এবং সত্যিকার ভালোবাসা? ওই তখন বলে, ওরা তো আমার ভাইয়ের মতো, একদিন যুদ্ধ শেষ হয়ে যাবে, ওরা নিজেদের জীবনে ফিরে যাবে, শান্তিতে বসবাস করবে, আমি চাইলেও ওদের আটকে রাখতে পারবো না, ওরাও আমার সত্যিকার ভালোবাসা না।
তখন উপদেশটা বলে, তাহলে আপনি নিজের অন্তর থেকেই জানেন কে আপনার সত্যিকার ভালোবাসা। এরপর উপদেশটা লিখে বোঝায়। প্রথমে লেখে কাছের মানুষ, যে এখানে বোঝাতে চায় কাছের মানুষ হলো সেই যে সবসময় আপনাকে দেখবে, যে জিনিসটা আপনি দেখতে পাবেন সে সেই জিনিসটা দেখতে পাবে, যেটা আপনি ফিল করবেন সে সেটা ফিল করবে। এরপরে লেখে ভালোবাসা। ভালোবাসা হলো সেই জিনিস যা আপনি তাকে না বললেও সে বুঝে যাবে। দুনিয়ার সব মানুষ হয়তো আপনাকে ভয় পেতে পারে, তবে সেই মানুষটা আপনাকে ভয় পাবে না, আপনার কেয়ার করবে এবং আপনার সব থেকে দুর্বল জায়গাটাও আপনি তাকে দেখাতে পারবেন। আমার মনে হয় লেডি চাও হলো সেই মানুষ। সে খুবই জেন্টেল এবং সে আপনাকে কেয়ার করে, কিন্তু সাথে সাথেই ওই সব বলে ওঠে, আমাদের তো পলিটিক্যাল ম্যারেজ এবং এর ভিতরে ভালোবাসার কোনো স্থান নেই, আর সে মোটেও জেন্টেল নয়, আমার কেয়ারও করে না। উপদেশটা বলে, সে কি আপনার কেয়ার সত্যিই করে না? আপনার পছন্দের খাবারগুলো রান্না করে, আপনার জন্য জুতা সেলাই করে, আপনার তো অনেক কেয়ার করে সে। এটা বলে উপদেশটা এখান থেকে চলে যায়। ঐশাও তখন ভালোবাসা লেখাটা ঘেঁচে দিয়ে চিন্তা করে, আসলেই কি লেডি চাও আমার সব থেকে কাছের এবং সত্যিকার ভালোবাসার মানুষ? এবং দূর থেকে লেডি চাওকে দেখতে লাগে। পরদিন সকালবেলা যখন লেডি চাও তার দাদিমায়ের সঙ্গে দেখা করতে যাবে, তখন ঐশাও বলে, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। এটা বলে ওকে সামনের দিকে হাত বাড়িয়ে দিয়ে আগে হাঁটতে বলে। সাথে সাথে ওর মনে পড়ে সেদিন রাত্রে জল জমেছিল, সেখান থেকে পার হতে পারছিল না লেডি চাও, ও তখন ওকে কোলে করে নিয়ে পার করে দিয়েছিল। আর আজকেও যে আমার হাতা গোটাতে লাগে যে ওই জায়গা থেকে ওকে কোলে করে নিয়ে পার করে দিবে, কিন্তু যখন ওকে কোলে করতে যাবে তার আগেই ওই জায়গা অলরেডি পার হয়ে যায় লেডি চাও। আর এখানে একদম অপমানিত হয়ে যায় ঐশাও। এখন ওখানে লেডি চাওয়ের যে সার্ভেন্ট দাঁড়িয়েছিল সে হাসতে লাগে। কি আর করবে বেচারা, বারবার ভেজা বেড়াল হয়ে যাচ্ছে। এরপরে ঐশাও ওর স্টাডি রুমে বসে লিখছিল। লিখতে লিখতে ওর হাত ব্যথা করে। তখন ওর মনে পড়ে লেডি চাও সারাদিন ওর রুমের ভিতরে বসে অনেক পড়াশোনা করে এবং অনেক লেখালেখি করে, এতে তো ওরও হাত ব্যথা হয়। তখন ও একটা বক্স বের করে, ওই বক্সের ভিতরে একটা আর্ম রেস্ট ছিল যেটাতে হাতের প্রশান্তি হবে। তারপরে ও ওর সার্ভেন্টকে ডেকে বলে যে লেডি চাওকে ডেকে পাঠাও আর বলো তাকে আমার জন্য খাবার নিয়ে আসতে। তো সার্ভেন্ট সেটা জানিয়ে দিলে লেডি চাও কিছুক্ষণ পরে ওই শাওয়ের জন্য খাবার নিয়ে হাজির হয়ে যায়, কিন্তু ভিতরে প্রবেশ করে না, সার্ভেন্টের কাছে খাবার দিয়ে দেয়। তখন ওই শাও সার্ভেন্টকে জিজ্ঞেস করে লেডি চাও কোথায়। সার্ভেন্ট বলে তিনি তো দরজার কাছে দাঁড়িয়ে আছেন। ওই শাও বলে তাহলে সে ভিতরে কেন প্রবেশ করলো না। সাথে সাথেই সেই কথা শুনতে সার্ভেন্ট আবার লেডি চাওয়ের কাছে আসে। লেডি চাও বলে তিনি ভিতরে এস্টেট নিয়ে অনেক রকমের কাজ করছেন, আমি চাই না তাকে ডিস্টার্ব করতে, এজন্য আমি ভিতরে প্রবেশ করিনি। তো সার্ভেন্ট এই কথা গিয়ে আবারও জানিয়ে দেয় ঐশাওকে। ঐশাও ওকে আবার বলে যে ভিতরে আসতে, কিন্তু লেডি চাও ভিতরে যায় না, বরং এখান থেকে চলে যায়। এভাবে রাত হয়ে যায়। ঐশাওয়ের খুব রাগ হয় যে ও একটা বক্স গিফট করতে চেয়েছিল তার স্ত্রীকে, সেই সুযোগটা পর্যন্ত তার স্ত্রী তাকে দিচ্ছে না। এখন এই গভীর রাত্রে তার স্ত্রীর কাছে আবারও নোটিশ আছে যে তার হাজব্যান্ডকে নাকি এখনই স্যুপ রান্না করে খাওয়াতে হবে। তো এই রাত্রে লেডি চাও তার সার্ভেন্টকে সাথে নিয়ে তার হাজব্যান্ডের জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে, কিন্তু কেউ ভিতরে এই স্যুপটা নিয়ে যেতে চাচ্ছিল না, না তার সার্ভেন্ট আর না ঐশাওয়ের সার্ভেন্ট। তারা দুজনেই বলছিল আমাদেরকে বিপদে ফেলবেন না, কারণ এরা দুজনেই ভয় পায় ঐশাওকে। তাই ও নিজেই দরজার সামনে খাবারটা রাখতে যাচ্ছিল, কিন্তু তখনই রুমের দরজা খুলে বাহিরে আসে ঐশাও। ঐশাও ওকে বলে কেন তুমি ভিতরে প্রবেশ করছিলে না, কিন্তু তখন লেডি চাও ওকে বেশি একটা কিছু বলে না। ঐশাও তখন ওর দিকে সেই বক্সটা বাড়িয়ে দিয়ে বলে এটা তোমার জন্য। এটা দিয়েই ঐশাও ওখান থেকে চলে যায়, কিন্তু লেডি চাও এই বক্সের ভিতরে কি আছে সেটা না দেখেই ওই বক্সটা তার দাসীর হাতে দিয়ে এখান থেকে চলে যায়। এমনকি সে জানেও না যে বক্সের ভিতরে এরকম একটা আর্ম রেস্ট তার হাজব্যান্ড তাকে দিয়েছে। এরপরে মন খারাপ করে ও রুমের ভিতরে বসেছিল। মূলত ওর মাথায় অনেক ধরনের চিন্তা ও দাসীদের সঙ্গে গল্প করছিল। ওর তখন মনে পড়ে ওর কাজিন একটা জিথার বাজাতো, তো এই মুহূর্তে ওকে একটা জিথার কিনতে হবে, কিন্তু টাকা কোথায় পাবে। তখন সাউতাও বলে আমার কাছে টাকা আছে। আসলে সাউতাও এখানে এসে ছোটখাটো একটা বিজনেস শুরু করে দিয়েছে। যে জিনিসগুলো তারা ইয়ান চাও থেকে নিয়ে এসেছিল সেগুলো বেচে কিনেই মূলত এই বিজনেসটা তারা করছে। এরপরে ও একটা জিথার কিনে নিয়ে আসা, সেটাকে বাজাতে লাগে, কিন্তু লেডি চাও জিথার বাজাতেই জানতো না এবং খুবই বাজেভাবে সে এই জিথারটা বাজাচ্ছিল, যা থেকে অনেক বিকট একটা আওয়াজ হচ্ছিল। আর এই আওয়াজ উপর থেকে শুনতে পায় তার হাজব্যান্ড। ঐশাও তখন নিচে আসে, আর এটাই তো চেয়েছিল লেডি চাও। ঐশাও লেডি চাওকে বলে তুমি কবে থেকে আবার জিথার বাজাচ্ছ। ও বলে আমার কাজিনের কথা আমার খুবই মনে পড়ছে, আমার
কাজিন জিতার বাজাতে অনেক পছন্দ করত। ও এখন বয়াতে আছে, কিন্তু আমি জানি না সে কিভাবে বেঁচে আছে। ও অনেক বেশি ভালোবাসতো জিতার বাজাতে, তাই আমি তাকে মিস করছি বলে জিতার বাজাচ্ছি। ওরই এখানে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমি ওর জায়গায় এখানে বিয়ে করেছি, আর এখানে আমি আরাম আয়েসে খেয়ে দিয়ে দিন কাটাচ্ছি। ওদিকে আমার বোনটা না জানি কিভাবে না খেয়ে বয়াতে আছে। ও তো বাড়ি থেকে পালিয়েছিল, তাই আমাদের ফ্যামিলিও ওকে খাবার দাবার দিয়ে হেল্প করবে না। এই কথাগুলো শুনে ওইসাও বলে, ঠিক আছে, আমি তোমার বোনকে খাবার দাবার শস্য পাঠাবো এবং বয়াতে পাঠিয়ে দিব, তুমি চিন্তা করো না। এই কথা শুনে লেডি চাও সত্যি খুব খুশি হয়ে যায়। এরপরে ওইসাও আসে তার জেনারেলদের সঙ্গে এটা ডিসকাস করতে যে কোন জেনারেল খাবারগুলো নিয়ে বয়া শহরে যাবে। এখানে যত খাবার দাবার পাঠানো হচ্ছিল তার সবই জেনারেল এবং উপদেষ্টা মিলেই ম্যানেজ করেছিল, কিন্তু শেষ পর্যায়ে একটা বক্স আলাদা করে দিয়ে দেয় লেডি চাও। এরপরে একজন জেনারেল সেই খাবারগুলো নিয়ে আর সাথে অনেক সৈন্য নিয়ে সোজা বয়াতে চলে আসে। আর এই জেনারেল জঙ্গলের ভিতরে একটা বন্য শূকরকে দেখে সেটা হান্ট করার জন্য আনন্দিত হয়ে যায়। তবে সেটা হান্ট করতে গিয়ে সে তার লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়, মানে ওটা হান্ট করতে ব্যর্থ হয়। কিন্তু কিছু দূর পরেই দেখা যায় ওই শূকরটা মরে পড়ে আছে। এবার এই লোক ভেবেছিল সে হয়তো নিজে ওটাকে হান্ট করেছে, কিন্তু না। কিছুক্ষণ পরে ওখানে বিজে চলে আসে আর বিজে বলে, এটা আপনি হান্ট করেননি, এটা দেখুন, এটা আমার ধনুক এবং আমি এটাকে হান্ট করেছি। আপনার ধনুক তো ওই গাছের উপরে বিধে আছে। এবার ওই লোক ইমপ্রেসড হয়ে, মানে জেনারেল ইমপ্রেসড হয়ে বলে, বাহ, তুমি তো অনেক ভালো ধনুক চালাও, তুমি কে? বিজে তখন বলে, আমার নাম বিজে, আমি এখানেই থাকি। আর এই কথা শুনে জেনারেল বলে, ও বিজে, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম, আমি এসেছি ওই স্টেট থেকে, লেডি চাওয়ের পক্ষ থেকে। লেডি চাও তার বোনকে খুব মিস করছিল, তাই তার জন্য কিছু ক্রেন এবং কিছু খাবার দাবার পাঠিয়েছে। এই কথা শুনে শাওফ্যানও অনেক খুশি হয়ে যায় এবং ও দেখতে পায় ওর বোন ওর জন্য আলাদা করে একটা লেটার লিখে পাঠিয়েছে, যেখানে শাওমান লিখেছে, শাওফ্যান, এই চিঠি পড়ছো মানে তুমি আমার কথাই শুনছো। আমি আগে থেকে জানি যে তোমরা বয়াকে কন্ট্রোলে নিয়ে নিয়েছো। তবে বিয়াঞ্জু শহরের জেনারেল, যার নাম সুতাই, সে ঝামেলা করছে। কিন্তু বিয়াঞ্জু এখান থেকে অনেক দূরের একটা শহর, যার চারিদিকে কেবল মাউন্টেইনে ঘেরা, এবং সুতাই ওখান থেকে যতগুলো সৈন্য নিয়ে এসেছে তারা পথ ভ্রমণ করেই অনেক এক্সস্টেড, তাই তারা এই মুহূর্তে কোনো যুদ্ধ করতে পারবে না। আর এটাই আমাদের মোক্ষম সময়, যুদ্ধ ছাড়াই বয়াকে কন্ট্রোলে নিয়ে নিতে হবে। পানি শহর আগে থেকেই ওই স্টেট নিজেদের করে নিয়েছে, যেটা আমাদের কবলে ছিল, কিন্তু এখন বয়াকে চাই আমরা নিজেদের করে নিতে। তাই তুমি কোনো যুদ্ধ ছাড়াই ওখানে চাও ফ্যামিলির একটা ফ্ল্যাগ উঠিয়ে দিবে, যেভাবেই হোক। আর এই ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। আমাদের 100% দিয়ে বয়াকে আমরা চাওয়ের আন্ডারে নিয়ে নেব। আমি ওই স্টেটের জেনারেল দিয়ে তোমাদের জন্য শুধু খাবার পাঠানোর জন্য এই নাটকটা করিনি। আমি তোমাকে এটা জানাতে চাই, ওই স্টেটের জেনারেলের সঙ্গে অনেকগুলো সৈন্য গিয়েছে, যেগুলো দেখে সুতাই হয়তো ভাবে যে ওই স্টেট বয়াকেও দখলে নিতে চাই, তাই তারা ভয় পাবে এবং এখন যুদ্ধ করতে চাইবে না, কারণ তাদের সৈন্যের সংখ্যা কম। এই মুহূর্তে যুদ্ধ করে তারা সৈন্য হারাতে চাইবে না। আর এটাই মোক্ষম সময়, তোমার নামে অর্থাৎ চাও নামেই একটা ফ্ল্যাগ উড়িয়ে দেবে, তবেই বয়া আমাদের আন্ডারে চলে যাবে। দূর থেকে এই দৃশ্য, মানে এখানে যে ওই স্টেটের বিভিন্ন সৈন্য এবং জেনারেল এসেছে তা একটা লোক দেখে সোজা সুতাইকে গিয়ে জানায়। সুতাই বলে, কি, ওই স্টেট থেকে এসেছে? কিছুদিন আগেই ওই স্টেটের ওই সাও পানি দখল করে নিয়েছে, এখন আবার সে বয়ার পিছনে লেগেছে। এদিকে সিন কাট হয় আর আমরা দেখতে পাই লেডি চাওকে। লেডি চাও অনেক কাজকর্ম করে এখন তার মাথা ব্যথা করছে, যেহেতু তাকে অনেক বুদ্ধি খাটিয়ে চলতে হয়, তাই তার একজন দাসী তার মাথা ম্যাসেজ করে দিচ্ছিল। এই টাইমে আরেকজন দাসী তাকে কাপড় চুজ করে দিতে বলে, কারণ তারা একটা বালিশের কভার বানাবে, আর এই বালিশের কভারটা তৈরি হচ্ছে ওই শাওয়ের জন্য। তো চোখ বন্ধ করে একটা কাপড় চুজ করে নেয় লেডি চাও, যে কাপড়টা খুবই এরোটিক ছিল, মানে এখানে বিভিন্ন রকমের প্রতিকৃতি আঁকা ছিল, কিন্তু লেডি চাও তো আর এটা দেখেনি। এরপরে আমরা দেখতে পাই ওই শাওকে, যার ইদানিং অন্যরকম বালিশে ঘুমিয়ে মাথা ব্যথা করছে। এখন উপদেশটা ওকে বলে, আচ্ছা আপনি কি জানেন মাই লর্ড, যে শাওফ্যানের হাজব্যান্ড বিজে, সে কিন্তু বয়াকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। সুতাইয়ের সঙ্গে তার ঝামেলা হয়েছিল, তবে সুতাই তার সঙ্গে হেরে গিয়েছে। এখন সমস্ত লোকজন তার কথা শোনে, বয়ার তার আন্ডারে। আর আমার মনে হয় লেডি চাও এই ব্যাপারটা জানে, সেজন্যই তো আমাদের দিয়ে সে খাবার শস্য পাঠালো। আমার মনে হয় আলাদা করে সে কোনো মেসেজ তার বোনকে পাঠাতে চাইছে। একদিকে বিজে কিন্তু চাও ফ্যামিলির জামাই, আর অন্যদিকে সে আপনার ব্রাদার ইন ল। তাহলে বয়া শহর হয় চাওয়ের আন্ডারে যাবে, না হয় ওয়ের আন্ডারে যাবে। আপনার কি মনে হয় সে কোন দিকটা বেছে নিবে?
এরপরে আমরা দেখতে পাই লেডি চাওয়ের সঙ্গে কথা বলতে এসেছে ঐশাও। সে এসে লেডি চাওকে বলে, তুমি কি জানো বিজে আসলে ওখানে কি করেছে? লেডি চাও বলে, কি করেছে? ও বলে, বিজে পুরো বয়া শহরটাকে আন্ডার কন্ট্রোল করে নিয়েছে। লেডি চাও ঐশাওয়ের দিকে এমন করে তাকাতো যেন ওর থেকে ইনোসেন্ট এই দুনিয়ায় আর কেউ নেই। ও বলে, কি আপনি নিশ্চয়ই যোগ করছেন? আমার জামাইবাবু সে তো কেবলই একজন এস্টাবলিশমেন্ট, খুবই ক্ষুদ্র একজন মানুষ, সে এরকমটা করতেই পারে না। আপনি নিশ্চয়ই মজা করছেন, কিন্তু না, এটা সত্যি। তোমার জামাইবাবু এখন বয়া শহরের কমান্ডার। লেডি চাও আরো অবাক হওয়ার চেষ্টা করে, মানে তার স্বামীকে দেখায় যে সে কিছুই জানে না। তবে তার স্বামীর কাছ থেকে এই কথা শুনে সে চিন্তিত হয়ে পড়ে যে এখন থেকে তাহলে বীজের উপরে তো অনেকেই আক্রমণ করার চেষ্টা করবে। এদিকে সেই বক্সটাকে দেখানো হয়, যে বক্সটা ঐশাও লেডি চাওকে দিয়েছিল। এখন লেডি চাওকে ঐশাও জিজ্ঞেস করে, তোমার আর্মরেস্টটা পছন্দ হয়েছে? ওটা কেমন কাজ করছে? তো এটার ভিতরে কি ছিল সেটা না জেনে আন্দাজে লেডি চাও বলে, ওটা খুবই ভালো, বাঁশের তৈরি তো, অনেক আরামদায়ক। ঐশাও সাথে সাথে বক্সটাকে সামনে নিয়ে আসে আর বক্সটাকে খুলে দেখায় যে এর ভিতরে যে আর্মরেস্টটা ছিল সেটা আসলে কোনো বাঁশের তৈরি আর্মরেস্ট ছিল না। ওটার দিকে তাকিয়ে থাকে লেডি চাও। ঐশাও বুঝতে পারে তার স্ত্রীকে সে যত্ন করে এই বক্সটা দিল আর সে খুলে পর্যন্ত দেখলো না। এরপরে এখান থেকে চলেই যাচ্ছিল বৈশাও। লেডি চাও তখন বলে, আপনার জন্য আমি একটা বালিশ মেক করেছি, এটা নিয়ে যান। এই বালিশের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় ঐশাও। ঐশাও বলে, এটা তুমি নিজে সেলাই করেছো? লেডি চাও তখন বলে, না না, এটা আমি সেলাই করিনি, আমার দাসী সেলাই করেছে, তবে কাপড়টা আমি নিজে পছন্দ করেছি। ঐশাও তখন বলে, কাপড়টা তুমি পছন্দ করেছো? লেডি চাও বলে, কেন, কাপড়ে আবার কি হয়েছে? এরপরে ও কাপড়ের দিকে তাকিয়ে দেখে এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আঁকা ছিল যেগুলো খুবই এরোটিক। তখন লেডি চাও একটু লজ্জা পেয়ে বলে, কাপড়টা নরম ছিল বলেই আমি মেক করেছি। এরপরে এখান থেকে ঐশাও চলে যায়। লেডি চাওর দাসীদের বলে, তোমরা আমাকে বলনি কেন ওই কাপড়ে এরকম প্যাটার্ন আঁকা ছিল? তাছাড়া ওই আর্মরেস্টের কথাটাও তো বলনি। আজকে আমি দেখো তো কীরকম একটা সিচুয়েশনে পড়ে গেলাম। এরপরে আমরা উপদেশটাকে দেখতে পাই। উপদেশটা ঐশাওকে জিজ্ঞেস করে যে লেডি চাও কি বলল। উপদেশটাকে ঐশাও বলে, লেডি চাও বলল যে বিজে যে ওখানকার সমস্ত কিছু কন্ট্রোলে নিয়ে নিয়েছে তা সে জানতো না, আর এটাও বলেছে যেহেতু দিদি বাড়ি থেকে পালিয়েছে তাই চাও ফ্যামিলি বিজেকে কখনো হেল্প করবে না, সো বয়া সবসময় আমাদের আন্ডারেই থাকবে। তখন উপদেশটা বলে, ঠিক তো? ঐশাও তখন বলে, হ্যাঁ, এছাড়া আর কি বা হবে, বয়া সবসময় আমাদের কন্ট্রোলেই থাকবে, ওখানে কখনো চাও ফ্যামিলির পতাকা উড়বে না। এইটা বলেও বালিশটা নিয়ে চলে যায়। এদিকে আমরা সুতাইকে দেখতে পাই। সুতাইয়ের কাছে বেশি সৈন্য ছিল না, তবে সে ভয় পাচ্ছিল এখানে ওই ফ্যামিলির সৈন্য দেখে, তাই এ যুদ্ধ কিছু একটা করতে চাইছিল না। এদিকে বিজে বলে, আমাদের তো একটা ফ্ল্যাগ উড়াতে হবে তাই না, কারণ সব স্টেটেরই আলাদা একটা ফ্ল্যাগ থাকে। শাওফ্যান বলে, আমাদের একটা ফ্ল্যাগ ওড়ানো উচিত, কিন্তু ফ্ল্যাগে আমরা কি লিখবো? আমরা কি বীজের নাম লিখবো? বীজের নামের অর্থ হলো রাজহংস। এটা শুনে জেনারেল বলে, না না, এটা যদি লেখা হয় তাহলে মনে করা হয় যে সেটা কেবল আপনারই, মানে এই স্টেট কেবল আপনারই, তার চেয়ে বরং ওই নামটা লিখি। এটা শুনে শাওফ্যান বলে, না, যদি সেটা লিখি তাহলে তো ঐশাওয়ের উপরে একটু ঝামেলা আসতে পারে না, সেটা তো আমি হতে দিতে পারি না। এবার বীজে বলে, আচ্ছা হানি, আমরা যদি তোমার নাম লিখি চাও ফ্যান, তাহলে কেমন হয়? চাও ফ্যান তো লিখবো না, লিখবো চাও। শাওফ্যান তখনই রাজি হয়ে যায় আর বলে, হ্যাঁ, তাহলে সেটা বেস্ট হয়। এটা বলে ওরা ফ্ল্যাগে চাও লিখে দেয়। এরপরে জেনারেল এদের সঙ্গে মোলাকাত করে এখান থেকে চলে যায়। জেনারেলের উপর ওরা খুবই কৃতজ্ঞ হয়ে যায় এবং জেনারেল কিছু খাবার দাবার নিয়ে আসে আর ওখানে চাওয়ের পতাকা উঠতে থাকে। যখনই এটা শুনেছে ঐশাও, তখন তো ঐশাও খুব রেগে গিয়ে বলে, তুমি ওখানে খাবার দাবার দিয়ে আসতে গিয়ে আবার চাও ফ্যামিলির পতাকা ঝুলিয়ে এসেছো, তোমার মতো গাধা আমি দেখিনি। উপদেশটা তখন বলে, আমি আগেই বলেছিলাম এখানে লেডি চাওয়ের কোনো একটা হাত তো আছে। জেনারেল তখন বলে, আপনি বলেছিলেন আমরা কোনো ব্যাটেল করতে ওখানে যাচ্ছি না, এজন্য আমি বাধা দেইনি। তাছাড়া লেডি চাওয়ের অনেক বুদ্ধি, তিনি এভাবে ব্যাপারটাকে সাজিয়েছেন যে আমরা হস্তক্ষেপ করতে পারিনি। তখন ঐশাও বলে, আসলেই বারবার হেরে যাচ্ছি চাও ফ্যামিলির সঙ্গে। যাই হোক, এখন লেডি চাও আমাদেরকে পানি দিয়ে দিয়েছে ঠিকই, উল্টো দিক থেকে বয়া নিজেদের করে নিয়েছে, তবে এটা তো হতে দিতে পারি না। বয়ার কাছাকাছি শহর হলো শাওগং, এখন আমরা শাওগং অ্যাটাক করব। চাও ফ্যামিলির যেহেতু পানিতে আসার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে তাই ওরা এখন বয়াকে হাত করতে চাইছে, সেটা তো আমি হতে দিতে পারি না। তাই শাওগংয়ে আগামীকালকেই আমরা অ্যাটাক করব। আর হ্যাঁ, যদি এখন থেকে কোনো লেটার লেডি চাও লেখে তবে সেটা আগে আমি পড়ব, তারপরে সেটাকে পাঠানো হবে। আর
তার থেকেও বড় কথা, আজকে থেকে তোমরা কোনো চাউদের সাথে মিশবে না। চাউয়েরা অনেক বেশি বুদ্ধিমান এবং তোমাদের সবাইকেই বোকা বানিয়ে ছেড়ে দেয়। এরপরে ঐশাও কিছু খাবার নিয়ে আসে এবং লেডি চাউকে ডেকে পাঠায়। লেডি চাউকে বলে, এই খাবারগুলো তোমার কাজিন তোমার জন্য পাঠিয়েছে, চলো খাওয়া শুরু করি। এবং ও অনেক অনেক খাবার দিচ্ছিল তার স্ত্রীর দিকে। এত খাবার দেখে লেডি চাউ বলে, এত খাবার তো আমি এখন খেতে পারবো না। এদিকে আমরা লিয়াংকে দেখতে পাই। লিয়াং মনে মনে ভাবছে, ঐশাও বলেছে চাউদের সঙ্গে না মিশতে, তার মানে ও কি সাউতাওয়ের সঙ্গেও কথা বলতে পারবে না? ঠিক তখনই দেখা যায় সাউতাও ওর সঙ্গে বারবার কথা বলতে আসছে। ও সাউতাওকে এড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু সাউতাও ওর সঙ্গে কথা বলতেই চাচ্ছে। ও সাউতাওকে বলে, দেখো আমি তোমাদের সাথে কথা বলবো না, আমরা এখন শাওগাং অ্যাটাক করতে যাচ্ছি। আমাদের লর্ড বলেছে তোমাদের সঙ্গে কথা বললে তোমরা আমাদের বোকা বানাও, তাই কথা বলবো না। সাউতাও অবাক হয়ে বলে, কি শাওগাং অ্যাটাক করতে যাচ্ছে? এদিকে আমরা লেডি চাউকে দেখতে পাই। লেডি চাউয়ের পাত্রে অনেক খাবার দিচ্ছিল তার হাজব্যান্ড। লেডি চাউ তখন বলে, কিছু কি হয়েছে, আপনি কি কিছু বলতে চান? তখন ঐশাও বলে, হ্যাঁ, তুমি যে এত বুদ্ধিমতী তার সত্যিই আমার জানা ছিল না। আমি সত্যিই তোমাকে আন্ডারএস্টিমেট করেছি। তুমি একটা লেটার পাঠালে, কিন্তু আমার লোক মারফত কেন তোমাকে পাঠাতে হলো? ওই লেটারে তুমি কি লিখেছিলে তোমার দিদিকে? তখন লেডি চাও বলে, এমনি ডেইলি রিমাইন্ডার্স আর কি। তখন ঐশাও বলে, ও আচ্ছা, ডেইলি রিমাইন্ডার্সের ভিতরে কি এটাও ছিল যে দিদি তুমি চাও ফ্যামিলির পতাকা উড়িয়ে দিও? সুতাইয়ের সঙ্গে বীজের ঝামেলা হয়েছে, এখন তুমি আমার লোকজন দেখিয়ে সুতাইকে এটা বোঝানোর চেষ্টা করেছো যে ওইরা এখন বীজের সাথে আছে, আর এর ভিতরে তুমি চাও ফ্যামিলির পতাকা উড়িয়ে দিয়েছো যাতে মানুষ মনে করে চাও ফ্যামিলি আর ওই ফ্যামিলি এখন থেকে অ্যালায়েন্স, তাই তো? তুমি পানি কেড়ে নিয়ে বয়াকে ঠিকই তোমার বাপের বাড়ির লোকজনদের দিয়ে দিয়েছো। তুমি আসলেই বুদ্ধিমতী। লেডি চাও তখন হেসে বলে, তার মানে আমার জামাইবাবু এটা করতে সক্ষম হয়েছে। ওয়াও। এবার খুবই রেগে যায় ঐশাও আর বলে, যাও নিজের মুখটা আয়নায় গিয়ে দেখো, কি ডিসগাস্টিং। তখনই লেডি চাও বলে, আপনিও তো পানি শহরে আপনার সৈন্য মোতায়েন দিয়ে রেখেছেন। এই কথা শুনে এবার একটুখানি চুপ হয়ে যায় ঐশাও বলে, ঠিক আছে, তোমার সঙ্গে আমি আর ঝগড়া করব না, এটা বলে চলে যায়। ঠিক তখনই সাউতাও আসে আর এই কথা ম্যাডামকে জানায় যে শাওগাংয়ে ওরা আগামীকালকেই অ্যাটাক করতে যাচ্ছে। এই কথা লেডি চাও শোনার পরে সোজা তার বার্তাবাহককে বলে আর বলে যে আপনি এখনই চলে যান এবং ইয়নজাওতে গিয়ে আমার কাজিনকে জানাবেন যেন একটা সিক্রেট টানেল খনন করে ওরা শাওগাং শহরে চলে আসে। তাতে মাত্র অর্ধেক দিন লাগবে, কারণ আগামীকালই আমার হাজব্যান্ড যাচ্ছে ওখানকার লোকজন অ্যাটাক করতে। তো সেদিন এখান থেকে যুদ্ধে চলে যায় ঐশাও। তখন ঐশাওয়ের দাদি ডেকে পাঠায় লেডি চাওকে কিছু কথা বলে, যে কথাগুলো উপমা আকারে বললেও সেই কথাগুলোর অর্থ এই যে তুমি পানি শহরটাকে আমাদের দিয়ে বয়া শহরটাকে তোমার বাবার বাড়ির লোকজনদের দিয়েছো, এটা ঠিক, কিন্তু এর জন্য এখন আমার গ্র্যান্ডসন আবার শাওগাংয়ে যাচ্ছে অ্যাটাক করতে, যেটা আমি কখনো চাইনি। ছোটবেলা থেকেই ও সবসময় শোক পালন করে এসেছে। তোমার দাদুর কারণে আমি আমার স্বামীকে, আমার ছেলেকে এবং আমার গ্র্যান্ডসনকে হারিয়েছি। সেই কথাগুলো আমি কখনো ভুলবো না। তোমার দাদু মৃত্যুর আগে আমাকে চিঠি লিখেছিল আর সেখানে সে যে কতটা গিল্টি ফিল করে সেটাও লিখেছিল, কিন্তু তারপরেও চাও ফ্যামিলিকে যদি আমি মেরেও ফেলি তাও তো আমার স্বামী, আমার সন্তান এবং গ্র্যান্ডসন হারানোর বেদনা আমার কখনো ঘুচবে না। তাই আমি চাই এবার থেকে তুমি বুঝে কাজ করবে। এরপরে 2 মাস কেটে যায়। যুদ্ধ থেকে ফিরে এসেছে সমস্ত ওই সৈন্যরা এবং এরা সবাই জিতে ফিরেছে। শাওগাংয়ে তাদের জয় হয়েছে। এখন ঐশাও বলে, এখন তোমাদের 4টা কাজ দিচ্ছি। তো ও 3টা জেনারেলের 3টা কাজ দিয়ে আরেকটা কাজ, সেটা হলো ওর সমস্ত কাপড় চোপড় এবং ওর সমস্ত বেডিংপত্র যেন মেইন চেম্বারে নিয়ে আসা হয়, যেখানে লেডি শাও থাকে, অর্থাৎ ওর ঘরে। ও এখন থেকে লেডি শাওয়ের ঘরেই থাকবে। তো লেডি শাওয়ের ঘরে ওর ছোট্ট একটা জায়গা হয়। রাত্রেবেলা যখন ওই এখানে ঘুমাচ্ছিল তখন হঠাৎ ও স্বপ্ন দেখে। রোজ রাত্রেই ও স্বপ্ন দেখত এবং ও উসখুস করছিল, আর এটা দেখে ওখানে লেডি শাও আসা মাত্রই ওর দিকে তলোয়ার তাক করে ঐশাও। এতে লেডি চাও খুবই ভয় পেয়ে যায়। ঐশাও তখন বলে, তুমি এখানে কি করছো? লেডি চাও বলে, আমি দেখলাম যে আপনি ঘুমের ভিতরে উসখুস করছেন, আর সেজন্যই তো আমি মোমবাতি নেভাতে এসেছিলাম। ঐশাও তখন বলে, তুমি এত অল্প কাপড় কেন পরেছো? রাত্রেবেলা আমাকে এভাবে সিডিউস করার চেষ্টা করবে না, এখন থেকে বেশি কাপড় পরবে, আর তাছাড়াও তোমার সৌন্দর্য দিয়ে তুমি আমাকে সিডিউস করতেও পারবে না। এরপরে দুজনেই শুয়ে পড়ে, কিন্তু ঐশাওয়ের ঘুম আসছিল না, তাই ও বাহিরে যায়। এরপরে ঐশাওকে খুঁজতে খুঁজতে লেডি চাও অন্য একটা রুমে আসে। সেখানে এসে দেখে ঐশাও একটা কর্নারে বসে কাঁদছে এবং ভয় পাচ্ছে। এবার লেডি শাও ওর কাছে যাওয়ার চেষ্টা করেও একটু আগের কথা ওর মনে পড়ে, তাই আবার চলে যাচ্ছিল, কিন্তু
ওইশাও ওর জামাটা চেপে ধরে আর বলে যেও না। এরপরে লেডি শাও ওর কাছে আসে আর বলে কি হয়েছে, তুমি অন্ধকারে কি ভয় পাচ্ছ? এরপরে নিজের গায়ে যে আউটার রোবটা ছিল সেটা স্বামীর গায়ে দিয়ে দেয় আর ওকে জড়িয়ে ধরে বলে কিছু হয়নি, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো এখানে। এটা বলে এই প্রথমবারের মতো একে অপরকে জড়িয়ে ধরে। পরদিন সকালবেলা যখন ওইসবের ঘুম ভাঙে তখনও দেখে ও একা একাই এখানে শুয়ে আছে। আর এদিকে আমরা লেডি চাওকে দেখি যে উপদেষ্টার সঙ্গে কথা বলতে গিয়েছিল, মূলত সে তার হাজব্যান্ডের ব্যাপারেই কথা বলতে গিয়েছিল, যেখান থেকে সে এটা বুঝতে পারে যে ছোটবেলা থেকেই ওইসব শোক পালন করে আসছে তার দাদা, বাবা এবং ভাইয়ের জন্য। আর এর জন্য সে চাউদের এত ঘৃণা করে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই, সে সাধারণ মানুষের কখনোই ঘৃণা করে না এবং সাধারণ মানুষদের ভালো চায়। আর লেডি চাওকে এটা মেনে নিতে হবে, আর এটা সম্মান খুব ভালোভাবে বোঝে। লেডি চাও ওর ফ্যামিলির উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিল, আর সেই চিঠিটা সোজা নিয়ে আসা হয় আগে ওইসবের কাছে। পাঠানোর আগে ওইসব চিঠিটা পড়ে বেশ অবাক হয়ে যায়। তারপরে ও চিঠিটা এখানে ফেলে রেখে সোজা লেডি চাওয়ের কাছে চলে যায়। আসলে লেডি চাও চিঠিতে লিখেছিল, ইদানিং রাতে আমার ঘুম হচ্ছে না ভালো করে, তাই আমি চাই কোনো একটা ল্যাম্পের সন্ধান, যে ল্যাম্পের সুন্দর গন্ধ বের হবে এবং যেটা জ্বালিয়ে রাখলে আমার খুব ভালো ঘুম হবে। কিন্তু এই জেনারেলরা ভাবে এটা কোনো হিডেন মেসেজ কিনা, তবে এটা তো কোনো হিডেন মেসেজ ছিল না। উপদেশটা ওই জেনারেলগুলোকে বলে আরে এইসব কোনো কিছুই না, তোমরা অযথা বেশি ভাবছ। এদিকে দেখি অনেক ধরনের মোমবাতি বানানোর চেষ্টা করছে লেডি চাও। আসলে গতদিন মোমবাতি অন থাকায় যে ঘুম আসেনি ওর স্বামীর, সে জন্যই সে এটা করছে। এরপরে লেডি চাওয়ের সঙ্গে ওইসব দেখা করতে আসে আর বলে আমরা কোনো অর্ডিনারি কাপল নই, সো তোমার এত কিছু চিন্তা করা লাগবে না, আমি এতকাল যেভাবে ঘুমিয়ে এসেছি ওভাবেই ঘুমাবো। আর তাছাড়া মা বলছিল এসব ল্যাম্প কিনতে গিয়ে তুমি নাকি অনেক খরচা করে ফেলেছো, কিন্তু ও ওইসবকে জানাই এটা মিথ্যা কথা, কারণ সে নিজের টাকা খরচ করেই এই ল্যাম্পগুলো কিনে। এদিকে আমরা আবার জেংচুকে দেখতে পাই। জেংচুকে ওইসবের মা একটা আলাদা উপদেশ দিচ্ছিল আর বলছিল তুমি আমার কথা মতো কাজ করো, তাহলে দেখবে ঠিকই আমার ছেলের সঙ্গে তোমার বিয়েটা হবে। যেহেতু আমার ছেলে তোমাকে বিয়ে করতে চাচ্ছে না, বা ওর দাদিও রাজি না আর ওর স্ত্রীও রাজি না, তাই তোমাকে আমার কথা মতোই কাজ করতে হবে। এখন এই একটিমাত্র পথই পারে তোমাকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে। আর জেংচু প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়, যদিও ওর ভয় লাগছিল। রাত্রেবেলা ওর মা অর্থাৎ ওইসবের মা একটা ডিনার ভোজের আয়োজন করে আর সেখানে ছেলেকে ডেকে পাঠায়। এখানে সে ওয়াইনের ব্যবস্থা করে আর ছেলেকে অনেক অনেক ওয়াইন ঢেলে দিতে থাকে আর বলে যে তুমি ভালো করে খাও, তুমি যুদ্ধ বিগ্রহ নিয়ে সবসময় বিজি থাকো, তাই আজকে এই ওয়াইনটা পান করো। এবার ও যখন বসে বসে ওয়াইন পান করছিল, ওর মা বলে আরে রাত্রেবেলা আমি আমার ওষুধটা খেতেই তো ভুলে গিয়েছি, যাই আমি আমার ওষুধটা খেয়ে আসি, তুমি এখানে বসে খাওয়া দাওয়া করো, আমি আসছি। এরপরে বসে বসে ওয়াইন পান করতে লাগে ওইসাও যখন ওয়াইন পান করছিল ওর মনে হয় এই ওয়াইনের ভিতরে কিছু একটা মেশানো আছে এবং ওর মাথা ঘুরতে থাকে, ওর গা গরম হয়ে যেতে লাগে। আর এটা পিছন থেকে একজন দাসী দেখে, যেটা ওর মায়েরই দাসী। ওই দাসী তখন ওইসবের কাছে আসে আর বলে আপনাকে আপনার মা ঘরে ডেকে পাঠিয়েছে। এটা বলে রুমের ভিতরে ঢুকিয়ে, আর ওইসব যখন ভিতরে প্রবেশ করে তখন ওই মহিলা বাইরে থেকে ওই রুমের তালাটা বন্ধ করে দেয়, যাতে ওইসব বাইরে প্রবেশ করতে না পারে। আসলে ওই রুমের ভিতরে ভীষণই খারাপ অবস্থায় ছিল জেংচু, আর জেংচু সিরিয়াস করার চেষ্টা করছিল ওইসাওকে। তবে ওইসাও এত কিছুর পরেও খুবই স্ট্রং একটা মানুষ, ওইসাও সারা জীবন শোক পালন করে এসেছে, ওকে ভোলানো কি এত সহজ কথা? জেংচু প্রথমে ওকে জড়িয়ে ধরে আর ওকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করলে ওইসাও ওকে বলে তুমি এসব কি পড়েছো, তুমি এর উপরে একটা রোপ পরো আর এখান থেকে চলে যাও, কেন তুমি এসব করছো? নিশ্চয় আমার মায়ের কারণেই। এদিকে ওর মা বাহিরে থেকে ছেলে কি করছে সেটা দেখতে লাগে, যদিও জেংচু একে ছাড়ছিল না, কিন্তু ওইসাও এ সমস্ত কিছু বাধা অতিক্রম করে দরজা লাথি মেরে ভেঙে বাহিরে বের হয়ে আসে। ওর মা এতে ভয় পেয়ে যায়। ওর মা গিয়ে ছেলেকে টাচ করতে চাইলে ওর মায়ের উপর খুবই রেগে যায় আর বলে তুমি এটা না করলেও পারতে, তুমি যে এত খারাপ একটা মা আমি কখনো ভাবতেও পারিনি। ওদিকে জেংচু ঘরের ভিতরে বসে বসে কাঁদতে লাগে, কারণ ওর রেপুটেশনের 12টা বেজে গিয়েছে। ওইসব বমি করতে করতে ওর রুমে চলে আসে, আর তখন ওর দিকে লেডি চাও আসে আর বলে আপনার কি হয়েছে? ও তখন পাগলের মতো পানি খেতে লাগে আর লেডি চাওকে বলে যে আরো কিছু পানি নিয়ে এসো। লেডি চাও বুঝতে পারে যে কিছু একটা তো হয়েছে। তখনই ওইসবের মনে হয় যে আমার সব থেকে কাছের এবং সত্যিকার ভালোবাসার মানুষই কেবল আমাকে দুর্বল অবস্থায় দেখতে পাবে, আমার যা কিছু হয়ে যাক না কেন তার সামনেই সেগুলো ঘটবে আর সে এগুলো মেনে নেবে। তবে কি আমার স্ত্রী আমার সব থেকে কাছের এবং সত্যিকার ভালোবাসার মানুষ? এরপরে ও লেডি চাওকে পাজা কোলা করে নিয়ে সোজা গিয়ে বেডে ফেলে দেয়। মানে ওর তো ভিতরে এমন কিছু চলছিল যা ও নিজে কন্ট্রোল করতে পারছিল না, তো ওকে কষে একটা থাপ্পড় দেয় লেডি চাও আর বলে আপনি বলেছেন আমার কোনো
ক্ষতি করবেন না যতদিন আমি শোক পালন করছি। আপনি আমাকে কথা দিয়েছিলেন যতদিন না আমি আমার দাদুর শোক পালন করে উঠছি ততদিন আমরা কিছুই করব না। এরপরে ঐশাও বলে আমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করো। এরপরে লেডি চাও ওর জন্য বরফ নিয়ে আসে আর ঠান্ডা পানিতে গোসল করতে থাকে ঐশাওর কিন্তু সবকিছু মনে ছিল যে ও নিজেকে কন্ট্রোল করতে না পারলেও ওর কিছু চেতনা তখনও ছিল। এরপরে ও ওর ওয়াইফকে ডেকে বলে আমার জন্য একটু পানি দাও, কিন্তু এই পানির গ্লাসটাও ও ভালো করে ধরতে পারে না। তখন ওর স্ত্রী বলে আমি আপনার জন্য আরেক কাপ পানি নিয়ে আসছি। এরপরে পানি নিয়ে আসার পরে ও কিছুক্ষণ ওই ঠান্ডা পানিতে থাকে আর অনেক কিছুই ভাবতে লাগে যে আজকে এই মেয়েটার সামনে ওর কত দুর্বল একটা জায়গা প্রকাশিত হয়ে গেল। এরপরে ওকে কাপড় দিতে বললে লেডি চাও ওকে কাপড় দেয় আর ঐশাও বলে ভুলে যেও কিছুই হয়নি, কিন্তু ও এর ভিতরে একবার বলে ফেলেছিল আমার মায়ের কারণে আজকে আমার এই অবস্থা। এরপরে ও রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন ওর ঘুম ভাঙে ওর মুখে হাত দিয়ে মনে করে গতকালকে স্ত্রীর কাছে জোরে একটা থাপ্পড় খেয়েছে। যাই হোক ওর জামা কাপড়গুলো সামনে রেডি করে ওর স্ত্রী বাইরে গিয়েছে ওর জন্য কিছু স্যুপ রেডি করতে। পরে যখন দুজন মুখোমুখি হয় তখন ওর স্ত্রী গতকাল রাত্রের কোনো কথাই আর তার স্বামীর সামনে তোলে না, মানে ঐশাও যদি অ্যাকওয়ার্ড ফিল করে সেজন্য সে কোনো কথাই বলে না আর বলে গতকাল রাত্রে আপনার আঘাতগুলো হয়তো ফ্লার আপ হয়েছিল। এরপরে ও সোজা ওর মায়ের কাছে চলে যায়। ঐশাও ওর মাকে গিয়ে বলে এমনটা না করলেও পারতে। ওর মা অনেক কাঁদতে থাকে আর বলতে থাকে আমি অনেক ভুল করেছি, আমি অনেক লোভী, আমি স্বার্থান্বেষী। আসলে তুমি তো সবসময় বিজনেস এবং পলিটিক্স আর যুদ্ধ নিয়ে বিজি ছিলে, তো আমাকে সময় দেওয়ার মতো কেউ ছিল না। জেংচু সবসময় আমাকে সময় দিয়েছে, তাই আমি চেয়েছিলাম যাতে ওর আর তোমার বিয়ে হয়, কিন্তু আমি ভুল করেছি। এরপরে ওর দাদি ডেকে পাঠায় লেডি চাওকে। লেডি চাওয়ের কাছে শুনে যে গতকাল রাত্রে ঠিক কি হয়েছে। লেডি চাও তখন মিথ্যা কথা বলে আর বলে আমি কিছু জানি না, হয়তোবা আমার স্বামীর পুরাতন আঘাতগুলো পুনরায় জেগে উঠেছিল, তাই সে খুব কষ্ট পেয়েছিল, তাই আমি আইস ওয়াটার নিয়ে গিয়েছিলাম যাতে তার কষ্ট একটু নিবারণ করতে পারি। এই কথা ওর দাদি শুনে বলে মেয়েটা সত্যিই খুব বুদ্ধিমান, এজন্য সে তার স্বামীর কথায় এভাবে আমার কাছ থেকে লুকিয়ে গেল, কারণ এটা তার স্বামীর মর্যাদার ব্যাপার। আমার এই মেয়েটাকে সত্যি খুবই ভালো লেগেছে। এরপরে শাশুড়ি চলে যায় বৌমার কাছে আর এখান থেকে জেংচুকে বের করে দেয়, বলে সে এই রাজ্যে কখনোই আর পা রাখবে না। এদিকে লজ্জায় মরে যাচ্ছে ঐশাওয়ের খুব খারাপ লাগছে, তাই ও বেশি একটা ওর স্ত্রীর সামনেও যাচ্ছে না। বেশিরভাগ সময়ই পলিটিক্যাল কাজকর্ম নিয়ে বিজি থাকছে এবং বেশিরভাগ সময়ই সে বাইরেই সময় কাটাচ্ছে, স্ত্রীর সাথে খেতে পর্যন্ত যাচ্ছে না। কিন্তু লেডি চাও সমস্তটাই বুঝতে পারছে যে তার স্বামী তার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু গতকাল রাত্রে কি হয়েছিল সে তার দাসীদের পর্যন্ত এই কথা জানায় না। যখন ঐশাও ওকে জিজ্ঞেস করে যে তুমি কি দাদিকে কিছু বলেছো, তখন ওর স্ত্রী বলে আমি দাদিকে কিছুই জানাইনি এবং আমি মিথ্যা বলেছি যে আপনার আঘাতগুলো গতকাল রাত্রে জেগে উঠেছিল, এছাড়া কিছুই নয়। এরপরে দুজনেই নিজেদের মতো ঘুমিয়ে পড়ে। ঐশাওয়ের তখন মনে পড়ে যে গতকাল রাত্রেই ওর হাতটাও জোর করে ধরেছিল, তাই ওই হাতে মলম লাগানোর জন্য ওখানে যায়, কিন্তু সাথে সাথে লেডি চাওয়ের ঘুম ভেঙে যায় আর ও ভয় পেয়ে দূরে সরে যায়। ঐশাও এটা দেখে খুব কষ্ট পেয়ে বলে তুমি কি আমাকে ভয় পাও? আসলে গতকাল রাত্রে আমি তোমার হাত শক্ত করে চেপে ধরেছিলাম, তুমি ব্যথা পেয়েছিলে, তাই হিলিং পাউডার নিয়ে এসেছিলাম, তুমি লাগিয়ে নিও। এরপরে ও আবারও চলে আসে ওর পলিটিক্যাল রুমে, যেখানে ও জেনারেলদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিল। ও জেনারেলদের বলে আজকে থেকে আমি এখানেই থাকবো এবং ও আর রুমে ফিরে যাবে না। এমনকি ও এখান থেকে পালানোর জন্য পানি শহরেও একবার যাওয়ার কথা ভাবছে, যেটা ওর যাওয়ার একদমই প্রয়োজন নয়। এদিকে লেডি চাও ওর জন্য সবসময় খাবার দাবার নিয়ে ওয়েট করে, তারপরেও ও বাসায় ফেরে না। সবসময় ও স্টাডি রুমে পড়ে থাকে। বাকি জেনারেলগুলো ভাবে যে ঐশাওয়ের হলোটা কি। পরদিন ঐশাওয়ের খোঁজ নিতে আবার লেডি চাও আসে, কিন্তু তারপরেও ঐশাওয়ের কোনো খোঁজ পায় না। তাই ওর দাসীদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিল আর বলছিল নিশ্চয়ই আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। তখনই একজন সার্ভেন্টের কাছ থেকে জানতে পারে যে তার স্বামী দুদিনের জন্য নাকি পানি শহরে যাচ্ছে সফরে, আর এই টাইমে ও এটাও জানতে পারে তার শাশুড়ি তাকে ডেকে পাঠিয়েছে। তাই লেডি চাও তার শাশুড়ির সঙ্গে কথা বলতে আসে। এদিকে তার শাশুড়ি তো ওকে অনেক বেশি কথা শোনায়, কারণ ওর জন্যই জেংচুকে নাকি এখান থেকে বের করে দেওয়া হয়েছে। লেডি চাও তখন প্রচন্ড রেগে যায় আর এবার জোরে জোরে বলতে শুরু করে আপনি আপনার ছেলেকে সত্যি বিন্দু পরিমাণ ভালোবাসেন? আপনি যদি কারোর জন্য কেয়ার করেই থাকেন সেটা হলো জেংচু, সবসময় জেংচুর ভালো চেয়ে এসেছেন, আর এটা করতে গিয়ে নিজের ছেলের আত্মমর্যাদা সবকিছু বিসর্জন দিতে চলেছেন। জানেন ও এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, ইভেন আমার সামনে দাঁড়ানোর পর্যন্ত ওর শক্তি নেই। ও পালিয়ে বেড়ানোর জন্য বিনা কারণে পানি শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আপনি আপনার ছেলের কথা জীবনে কখনো চিন্তা করেছেন? ও কি চাই, ও কিসে ভালো থাকবে? আপনার মতো স্বার্থান্বেষী মানুষ আমি আর একটাও দেখিনি। ইভেন আপনি যে জুতাটা ওর জন্য
সেলাই করে দিয়েছিলেন সেই জুতাটা পর্যন্ত ওর পায়ে ছোট হয়ে যায়। জীবনে কখনো ভালো মন্দ কিছু রেঁধে আপনার ছেলেকে খাইয়েছেন? আর যেখান থেকে আমাদের বিয়ে হয়েছে তখন থেকে আপনি উঠে পড়ে লেগেছেন আমাদের সম্পর্কটাকে ভাঙার জন্য। কেমন মা আপনি যদি আপনার ছেলে টেক কেয়ার করতে নাই পারেন, আজকে থেকে আমি ওর টেক কেয়ার করব। আর এই সমস্ত কথাগুলো বাহিরে থেকে ওর হাজব্যান্ড শুনে নেয়। ওইসবের কথাগুলো ভালো লাগে। লেডি চাও বলে আপনার জন্য শাস্তি মনে হয় এনাফ হয়নি। আপনাকে যে এখানে নীল ডাউন হয়ে বসে থাকতে বলা হয়েছে তাও আপনার জন্য যথেষ্ট নয়। এর থেকেও বেশি শাস্তির আপনার প্রয়োজন ছিল। আর এসব বকবকের ভিতর দিয়ে শেষ হয়ে যায় প্রথম পার্টের গল্প। এখানে আমি পুরো 10টা এপিসোড এক্সপ্লেন করেছি। এই ড্রামাটা আমার ভীষণই ভালো লাগছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে আমরা দেখতে পাবো এই ড্রামাতে আরও কিছু নতুন নতুন ক্যারেক্টার। সো সেগুলো দেখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।